ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সকলে কেমন আছো? তো আমার কথাবার্তা ঠিক মতো শোনা যায় কিনা এটাকে একটু শুরু করো, তারপরে আমি আস্তে ধীরে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অল ইজ ওয়েল। কথাবার্তা একদম ঠিক মতো শোনা যায়। ওকে, সো তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করতে পারো, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি এখনই শুরু করে দিব। আজকে আমাদের প্রোগ্রামটা খুবই একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো, বা তোমাদের অনেক হেল্পফুল একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমার সাথে থাকবা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা। আমাদের সাথে একজন গেস্ট আছে, তোমরা সবাই জানো, হয়তোবা আমাদের ব্যানারে দেখছো যে এমডিসি একজন বড় ভাই থাকবে তোমাদের। ওর থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা তোমরা পাবা। অ্যান্ড হোপফুলি আজকের সেশনের পরে তোমরা নতুন করে পড়াশোনার একটা ইমেজ তৈরি হবে, অ্যান্ড তোমরা স্বপ্ন দেখতে পারবা। অ্যান্ড আগামী 3 মাস তোমাদের হাতে, তার 3 মাস সময় আছে, সেই 3 মাস তোমরা কিভাবে ইউটিলাইজ করতে পারো, ওভারঅল সবকিছু সুন্দর একটা প্ল্যান তোমরা পেয়ে যাবে আজকে সেশনের পরে। হ্যাঁ, সো যারা বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ, যারা শেয়ার করোনি তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা যদি সুযোগ থাকে তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ওকে। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এখনই শুরু করে দেবো, আর 1 মিনিট দেখবো। হ্যাঁ, জাস্ট 11তে আমি শুরু করে দেবো, আর 1 মিনিট দেখবো, তারপরে আমি শুরু করে দেবো। অনেকগুলো স্লাইড তোমাদের জন্য বানিয়ে রাখছি যে ওকে ওকে বন্ধুদের সাথে একটু কষ্ট করে যদি শেয়ার করে দাও তাহলে আমার জন্য ভালো হয়। তোমাদের এই পুরো প্রজেক্টটা একদম সম্পূর্ণ ফ্রিতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে হবে। চিন্তা করতে পারবো না যে আমি কি পরিমাণ ডেডিকেটেড থাকবো এটার সাথে, এন্ড কি পরিমাণ ডেডিকেশন আমার থাকবে আর কি। সো আমি এত কিছু করবো, তোমরা আমার জন্য এতটুকু করতে পারবে না, এটা কি হয়? এটা অবশ্যই হয় না, করা উচিত। হ্যাঁ, সো আশা করি তোমরা সবাই একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবা।
আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, সো আসলে আমি চাইলে এখন শুরু করতে পারতেছি না, একটু অপেক্ষা করা লাগবে। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি আজান শেষে শুরু করতেছি। ওকে, হ্যালো এভরিওয়ান। সো আমি এখনই শুরু করে দিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের সাথে একজন গেস্ট থাকবে। তোমরা গেস্ট মুশফিক খান, সে এনডিসিতে পড়াশোনা করতেছে। সো আমাদের সে ওয়েটিং রুমে আছে। সো আমাদের টর্চার সেলটা লঞ্চিং করার শেষে আমরা তার থেকে গুরুত্বপূর্ণ কিছুটা গাইডলাইন নিব। হ্যাঁ, যে গাইডলাইনগুলো সে ফলো করেছিল বা সে 1199+ মার্ক পেয়েছে এসএসসিতে, এন্ড সে বর্তমানে এনডিসিতে পড়াশোনা করতেছে। সো বুঝতে পারতেছো তার ক্যাপাবিলিটি অনেক বেশি। সো আমরা তার সম্পর্কে জানবো এন্ড তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা অবশ্যই নিব, এন্ড যেগুলো তোমরা তোমাদের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করে তোমরাও তার থেকে বেটার কিছু করতে পারো, অথবা অ্যাটলিস্ট তার মতো এনডিসি হোক, হোলি ক্রস হোক, যে কোনো একটা ভালো জায়গায় তোমরা পজিশন হোল্ড করতে পারো। সো ওভারঅল আজকে দিক নির্দেশনা এরকমই থাকবে। প্রথমে টর্সাল সেলটা আমাদের ওপেনিং হবে বা লঞ্চিং হবে। অনেকে হয়তো টর্সাল সেল সম্পর্কে জানো না। আমরা এত বছর বা এতদিন
সরি এত বছর না, এত মাস আমরা কাজ করছি এইচএসসি 25 এন্ড 26 নিয়ে। বাট তোমাদের অধীর আগ্রহের জন্য আমি আসলে বাধ্য হয়েছি যে একটা টর্চার সেল তোমাদের জন্য লঞ্চ করার, এন্ড এটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ, সো শেষ পর্যন্ত থাকো, এন্ড তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা শেষে একটা কিউএনএ সেকশন রাখছি, ওখানে তোমাদের যে কোনো কোশ্চেন উত্তর আমরা নেব। হ্যাঁ, সো প্রথম কথা হলো ভাই, আপনি কে, আপনার পরিচয় একটু দেন। তোমরা হয়তো আমাকে আগে থেকে অনেকে চিনো, অনেকে হয়তো বা নতুন, সো আমার পরিচয়টা অবশ্যই দেওয়া আমাদের মানে জরুরি। আমার নাম মোহাম্মদ সাহেম, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি অনার্স থার্ড ইয়ারে আছি। হ্যাঁ, কিছুদিন পরে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমি ফোর্থ ইয়ারে উঠে যাব। আমি বন্দি পাঠশালা থেকে দীর্ঘ 3 বছর যুক্ত আছি। তোমরা জানো যে আমি বন্দি পাঠশালা একজন কোর্স কোঅর্ডিনেটর প্লাস মেন্টর হিসেবে যুক্ত আছি দীর্ঘ 3 বছর ধরে। সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সো এতদিন অবধি আমি মোটামুটি যদি বলি যতগুলো কোর্স আমি হ্যান্ডেল করছি, ওভারঅল আমার যদি চিন্তা ভাবনা সবকিছু মিলে আসলে 70,000 স্টুডেন্ট, 70,000-এর বেশি স্টুডেন্ট আমার সাথে আসলে কানেকশন বা যোগাযোগ হয়েছে আর কি। ওভারঅল 70,000 স্টুডেন্টের সাথে আমি আসলে মেন্টরিং করার সুযোগ পেয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমি আসলে চেষ্টা করেছি যে আমার এসএসসি বাচ্চাদের আমি কেন মেন্টরিং করবো না। হ্যাঁ, ওদের তো মেন্টর দরকার আছে, তাই না? সো ওভারঅল সবকিছু চিন্তা ভাবনা করে আমি তোমাদের জন্য আমি এটা ফ্রিতে একদম সম্পূর্ণ রান করতেছি। সো এই আর কি। সো আশা করি তোমরা আমার পরিচয় পেয়ে গেছো। এখন প্রথম কোশ্চেন যেটা আসে সবসময় যে ভাই হোয়াট ইজ টর্চার সেল, আপনি যে বলতেছেন বারবার আপনার গ্রুপে দেখতেছি, অ্যাকচুয়ালি টর্চার সেল জিনিসটা কি? আচ্ছা, তোমরা অনেকে জানো যে আমরা তো আসলে বেসিক্যালি এখন অনলাইন বেসড পড়াশোনায় তো আগের মতো যে অফলাইনে ওই সুযোগটা নাই। অফলাইনে কি করতাম, কোনো একটা পড়া যদি না পারতাম বা কেউ একটা কোনো একটা টিচার আমাদের গাইডলাইনে থাকে, টিচার আমাদের একটা দিক নির্দেশনা দেয়, কোনো সময় যদি না পড়াশোনা করতাম, তুমি দেখো চিন্তা করো, তুমি যখন ক্লাস 1, 2 বা 3 তে থাকতা, তুমি যদি পড়াশোনা না পারতা তোমাকে টিচার কি করতো, ব্যাট দিয়ে মারতো। তাহলে তোমার মনের ভিতর ওই যে পরের দিন তুমি যখন বাসায় যাইতা তখন তোমার মনে হইতো যে ওই টিচার তোমাকে মারছে, আমি তারপরে যদি না শেষ করে যাই তাহলে তো বিষয়টা সুন্দর দেখাবে না, বা টিচার আমাকে অ্যাগেন মারতে পারে। তো দ্যাটস ওয়াই তুমি পরের দিন পড়াশোনা করেই যেতে, রাইট? সো এটা তো অনলাইনে সুযোগ নাই। বাট অনলাইনে আমি এরকম একটা জিনিস চিন্তা করছি, দীর্ঘ 7-8 মাস ধরে চিন্তা করছি এরকম এটার অল্টারনেটিভ কি করা যায়। সো ওভারঅল এরকম চিন্তা ভাবনার মাধ্যমে আমি একটা জিনিস চিন্তা করছি যে আসলে একটা টর্চার সেল নামক কিছু একটা ওপেন করি, যাতে এখানে স্টুডেন্টরা এঙ্গেজ থাকতে পারে, পড়াশোনা একটা হেলদি পরিবেশ পায়, অ্যান্ড স্টুডেন্টরা পড়াশোনার ভিতর থাকে। হ্যাঁ, ওটাই। সো এটা যদি বাংলা কথা বলি, আমি এখানে শিশু নির্যাতন লিখছি, তোমরা আবার কেউ আমাকে মানে কোনো কি বলবো যে আইন আদালতের কাছে নিয়ে যাও না যে আসলে শিশু নির্যাতন কি। শিশু নির্যাতন না, শিশু নির্যাতন এমনিতে লিখছি। শিশু নির্যাতন হলো একটি সুস্থ কক্ষে ছাত্রছাত্রীদেরকে মানসিকভাবে নির্যাতন করা। এই যে দেখো, একটি সুস্থ কক্ষ বলতে একটা সেল বা একটা গ্রুপ বলতে পারি, বা একটা সিস্টেম বলতে পারি, যেখানে তোমরা সবাই পড়াশোনার ভিতর থাকবা, আগ্রহী জনগণ যারা পড়াশোনা নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করে, এজন্য সুস্থ কক্ষ বলছি। ছাত্রছাত্রীদেরকে মানসিকভাবে নির্যাতন করার মাধ্যমে নিয়মিত পড়াশোনায় ইনভলভ করা, এটাই হলো অ্যাকচুয়ালি টর্চার সেল। এখন এটা প্রসেসটা কি সেটা সামনে আলোচনা করব। সো বুঝতে পারতেছো, একটা সুস্থ কক্ষে আমরা সবাই পড়াশোনা করব আর নিয়মিত পড়াশোনা করব। জিনিসটা হচ্ছে কি, আমরা সবাই তো ব্রিলিয়ান্ট, বাট কেউ দেখা গেছে 2 দিন খুব ভালো মতো পড়াশোনা করে। এই যে তুমি সেই বছরের প্রথম দিন খুব ভালো মতো টেবিল গুছিয়ে একটা সুন্দর একটা রুটিন করে তুমি পড়াশোনার প্রতি অনেক মানে উদ্যমী ছিল না, তুমি কি সেই 10 দিন পরে সেটা কি ধরে রাখতে পারছো কিনা? কেন পারো নাই? এটাই আসলে আমাদের সমস্যা। আমরা যদি নিয়মিত পড়াশোনা করতে পারতাম তাহলে কিন্তু আমরা যে কোনো কারো থেকে বেটার করতে পারতাম। বুঝতে পারছো? তো আমাদের সমস্যা বা হ্যাম্পারের জায়গায় এটা যে আমরা নিয়মিত পড়াশোনা করতে পারি না। ওকে ওকে তো আমরা এটাই করব যে একটা সুস্থ কক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাব, ওরা প্রতিদিন পড়াশোনা করবে। আর যদি কেউ পড়াশোনা না করে, আমি বুঝতে পারি তাকে মানসিকভাবে অনেকভাবে টর্চার করা যায়। বুঝতে পারছো? তুমি যদি পড়াশোনা আগ্রহী থাকো, তাহলে তোমাকে যদি আমি একটা বকা দেই, তাহলে তুমি কি পড়াশোনা করবে না? তো ওটাই আর কি মানসিকভাবে নির্যাতন বলছি। হ্যাঁ, এটাই। সো ইনভলভ রাখা, এটা আমাদের মেইন দায়িত্ব। ওকে, আচ্ছা এবার আসো যে ওকে তো এবার আসো আমি একটু বলি যে আমাদের টর্চার সেলে প্রসেসটা কিরকম হবে। খুব ভালো মতো মনোযোগ দিয়ে শোনো। অ্যান্ড তোমাদের সবার কাছে অনেক হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আমার নেক্সট সেশনটা বা আমার এই সেশনটা যতক্ষণ কন্টিনিউ থাকে, তোমরা অন্যদিকে ডাইভার্ট না হয় আমার সেশনটাতে ফোকাস থাকো। তাহলে হলো কি, তুমি আমার টর্চার সেশন সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া পাবা, অ্যান্ড তুমি পড়াশোনায় যে ফোকাস হতে হবে বা পড়াশোনা তোমার করা উচিত সেটাও তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি এটাই যে তোমরা আমার এখানে এই কথাগুলো আমার শুনো ভালো মতো, অন্যদিকে ডাইভার্ট হওয়ার দরকার নেই। সো ওকে, তো টর্চার সেলের ফাংশনটা কি বা আমাদের টর্চার সেলটা কিভাবে কাজ করে এটা তো আমাদের জানা উচিত, তাই না? দেখো, আমরা অনেকে রুটিন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো আমরা কি করি, বছরের শুরুতে একটা রুটিন বানাই। বছরের শুরুতেই বেসিক্যালি অনেকে রুটিন বানাও, যেরকম দাগ দাও যে শনিবারে তুমি একটা জিনিস পড়বা, রোববার একটা পড়বা, বাংলা পড়বা, 8টা থেকে 9টা তুমি ইংলিশ পড়বা। বাট একটা সার্টেন পিরিয়ড পরে দেখা যায় 2-1 দিন মেনটেন হলো, তৃতীয় দিন যখন মেনটেন হয় না, তখন আসলে এই রুটিনের প্রতি আমাদের আবেগ ভালোবাসা
কিছু কাজ করে না, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি রুটিন না। পড়াশোনার একটা হেলদি রুটিন হলো তুমি সকালবেলা প্রতিদিনের টাস্কটা তুমি প্রতিদিন নেবা, বুঝতে পারছো? যেমন আমাদের পেইড প্রোগ্রামের একটা দুইটা স্ক্রিনশট আমি এখানে নিয়ে আসছি। একটা হলো তোমার এই যে দেখো ও টাস্ক 27, এটার মানে কি যে ও 27তম দিনে টাস্ক আমাকে জমা দিছে, এন্ড এই জমাটা তুমি কখন দিবা? তুমি প্রতিদিন যেই পড়াশোনাটা করবা, লাইক তুমি যে আজকে যেই পড়াশোনাটা করবা সেটা তো তোমার মাথার ভিতর আছে যে আজকে আমি এই জিনিসগুলো পড়বো, আজকে আমি বৃত্ত পড়বো, আজকে আমি গতি সিকিউ করব, আজকে আমি একটা আইসিটি একটা অধ্যায় শেষ করব, আজকে আমি বাংলার একটা গদ্য শেষ করব। সো ওভারঅল আজকের দিনে তোমার যে টাইম আছে সেই টাইমের ভিতর তুমি কি কি পড়তে পারবা সেটার সুন্দর একটা টাস্ক আমাকে সকালবেলা জমা দিবা, বুঝতে পারছো? এই যে দেখো আমি যদি বলি আমাদের একজন স্টুডেন্ট ও 27তম টাস্ক দিছে, ও ইংলিশ পড়বে, বলছে কি ভাই একটা ফিটনেস প্যাসেজ পড়বে, মানে এটা এইচএসসি এর জন্য তোমরা হয়তো অনেক ধরতে পারবে না। ম্যাথ ও কলেজের একটা হোমওয়ার্ক করবে, তারপরে কেমিস্ট্রি একটা অধ্যায় রেকর্ডেড ক্লাস। ওভারঅল ও মানে আজকের দিনে যে টাইম আছে ও এই টাইমের ভিতর ও কি কি শেষ করতে পারবে সেটা তো ওই ভালো বেটার বোঝে, তাই না? সো আজকের দিনের টাস্কটা ও আমাকে সকালবেলা জমা দিছে, এন্ড দেখো ও কয়টার দিকে জমা দিছে, ও আমার গ্রুপে 6টা 5-এর দিকে বলছে যে ভাই আজকের দিনে আমি এই জিনিসগুলো আমি শেষ করব, ঠিক আছে? সো তোমরা সবাই, তোমরা যারা আমার সাথে যুক্ত হবে ইন ফিউচারে, তোমাদেরও কাজ এটাই যে তুমি আজকের দিনে কি কি শেষ করবা সেটার একটা টাস্ক আমাকে জমা দেওয়া। এন্ড আমার টর্চার সেলটা ওপেন হয় 5টা থেকে ভোর। আমরা সবসময় ভোরে উঠার জন্য সবাইকে বলি, কারণ ভোরের পরিবেশটা অনেক হেলদি একটা পরিবেশ থাকে, মানে চারদিকে একদম কোলাহল মুক্ত থাকে, যার সাথে পড়াশোনা ভালো যায়, ভালো মতো বোঝা যায়, ঠিক আছে? তো দেখো ও 6টা 5-এর দিকে উঠছে। এই শীতের ভিতর যে স্টুডেন্টটা 6টা 5-এর দিকে উঠে, ওর তো পড়াশোনার প্রতি অ্যাটলিস্ট মানে আগ্রহ আছে, তাই না? তো ও ভালো করবে ইনশাআল্লাহ, ওর ভিতরে এই জিনিসটা আছে, হ্যাঁ? সো আজকের দিনে তুমি কি কি পড়াশোনা করবা সেটা টাস্ক তুমি প্রতিদিন একটা প্রতিদিন দেবা। ওরকম রুটিন করে তুমি কখনোই মেনটেন করতে পারবা না, ঠিক আছে? এটা আমার প্রথম কথা। সো এখন দেখো তুমি বলতে পারো যে ভাই আমি কতগুলা টাস্ক নিব, এখানে কি 20-25টা নিব? না রে বাবা, তুমি আজকের দিনে যে টাইম আছে এন্ড তুমি যেগুলা শেষ করতে চাও সেগুলার অনুযায়ী যে কটা তোমার পক্ষে পসিবল। কারণ আজকের দিনে তোমার ধর হাতে সময় আছে 6 ঘন্টা, 6 ঘন্টা তুমি ধরো গতি শেষ করতে তোমার মনে করতেছো তুমি 2 ঘন্টা লাগবে, বৃত্ত শেষ করতে 1 ঘন্টা লাগবে, একটা গদ্য পড়তে 1 ঘন্টা লাগবে, আর তাহলে আরেকটা জিনিস তোমার নেওয়া যায়। এই জিনিসটা টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? এরকম না যে তুমি 100টা টাস্ক একসাথে নিয়ে ফেলবা। তো তোমার পক্ষে যতটা শেষ করা সম্ভব সেই সেই টাস্কটাই তুমি কি করবা, এখানে লিখবা, লিখে আমার গ্রুপে তুমি সাবমিট করবা, বুঝতে পারছো? এতে উপকারিতা কি ভাই? উপকারিতা হলো তুমি যখন জিনিসগুলো আমাকে বলবা যে ভাই আজকের দিন আমি এই জিনিসগুলো শেষ করব, তখন তোমার ওই যে সারাদিন একটা মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট হবে যে আমি তো ভাইকে কথা দিছি যে আজকের দিন এই জিনিসগুলো শেষ করবে, এই জিনিসগুলো যদি শেষ না করি তাহলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। তো নিজের প্রতি তো খারাপ লাগবে। তো সারাদিন তোমার মানসিক এত প্রেশার থাকবা, প্রেশারিস্ট হবা যে তোমার ওই জিনিসগুলো তুমি শেষ করতেই থাকবা, মানে একটা শেষ করে। যেমন তুমি যে ইংলিশটা শেষ করলা, ইংলিশ শেষ করার পর তোমার টার্গেট কি? যেমন ম্যাথ শেষ করা লাগবে, ইমিডিয়েটলি আমার যে সময় আছে তার ভিতরে আমার বাকিগুলো শেষ করা লাগবে। এই যখন তুমি একটা থেকে আরেকটার দিকে তুমি ধাবিত হবা, পড়াশোনার প্রতি আগ্রহ থাকবা, তোমার পড়াশোনার একটা ফ্লো তৈরি হয়ে যাবে। তোমার টাইমটা কোথাও মানে 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 অযথা কোথাও তোমার স্পেন্ড করার কোনো সুযোগ নাই। কারণ তুমি বুঝতে পারতেছো তুমি যদি ফোনটা হাতে নাও, রিলস দেখতে তোমার 2 ঘন্টা সময় যাবে, বাট তুমি তো ওই 2 ঘন্টা পড়াশোনার ভিতরে ইনক্লুডেড রেখে আমাকে টাস্ক জমা দিছো, রাইট? সো ওই 2 ঘন্টা তুমি আসলে আর রিলস দেখার মোটিভেশনই পাবা না। তো তোমার সবসময় মাথার ভিতরে একটা জিনিসই কাজ করবে যে আমি বাইকে কথা দিয়েছি, এই কথাটা আমার শেষ করতে হবে। তো এটাই মেন্টালি আর কি তুমি টর্চার হতে থাকবা, ঠিক আছে? ওকে। সো আবার দেখো আমাদের এই টর্চার সেলটা কখন ক্লোজ হয়, আমি রাত 11টা 59-এর ভিতরেই ক্লোজ করার চেষ্টা করি। দেখো আমাদের স্টুডেন্ট এই যে এ আমাকে যে টাস্কটা দিছিল, অন্য একটা স্টুডেন্ট, ও আমাকে রাত এই যে দেখো 11টা 19-এর দিকে বলছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এগুলো শেষ করতে পারছি। তো বিষয়টা বুঝো, তুমি সকালবেলা টাস্ক দিলা, রাতে আমাকে বললে এগুলো আমি শেষ করতে পারছি। এর ভিতর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে। যখন তুমি 100% শেষ করতে পারবে না, তখন তোমার ভিতর একটা অনুভূতি কাজ করে যে না আমি চাই যে চেষ্টা করলে পারি, ঠিক আছে? সো টাস্কগুলো এরকম ভাবে নিবা যাতে তুমি 100% কমপ্লিট করতে পারো। তুমি যদি বেশি করে না তাহলে তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যাবে। আমি চাই না স্যাটিসফ্যাকশন লেভেল কারো কমে যাবে। সো টাস্কগুলো এরকম ভাবে নিবা যাতে তুমি তোমার সময়ের ভিতর 100% কমে যেতে 100% হয়ে যায়, ঠিক আছে? সো এটা চেষ্টা করবা, তাহলে আমাদের স্যাটিসফ্যাকশন বা কনফিডেন্স সবকিছু বিল্ড আপ হবে, ক্লিয়ার? সো তোমাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে এখানে, যে তোমরা সবসময় চেষ্টা করবা যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এইসবের পাশাপাশি সবসময় প্রতিদিন ইংলিশ, বাংলা, আইসিটি আইসিটি বিজিএস, রিলিজিয়ন, তোমাদের যে এই যে সাবজেক্টগুলো আছে না, এগুলা 2 থেকে 3টা প্রতিদিন তোমার পড়া, বুঝতে পারছো? অ্যাজ এ স্টুডেন্ট তোমার দায়িত্ব কি? তোমার তো এখন আর তেমন একটা প্রেশার নাই, কলেজ স্কুল নাই, কিছু নাই, তোমার শুধু পড়াশোনা করা, লাস্ট 3 মাস শুধু পড়াশোনা করবা। সো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই পড়ো হোয়াটএভার, এগুলোর পাশাপাশি সবসময় ইংলিশ, বাংলা, আইসিটি, বিজিএস, রিলিজিয়ন এ সকল থেকেও
3টা অ্যাটলিস্ট বা 2টা প্রতিদিন তুমি পড়বাই। একদিন ইংলিশ বাংলা পড়লা, আরেকদিন আইসিটি পড়লা, মানে এটা তোমার উপর ডিপেন্ড করে। বাট আমার কথা হলো তুমি যাতে সবগুলাতে প্যারালাল একটা ফোকাস দিয়ে তুমি সামনে আগাও। এরকম হয় যাতে কখনোই না হয় তুমি ম্যাথে 100 পাইছো, বাংলায় তুমি 70 পাইছো, এটা তোমার জন্য ইফেক্টিভ না। বাট তুমি যদি ম্যাথে তুমি 90 পাও, বাংলায় 90 পাও, এটা তোমার জন্য ইফেক্টিভ। সো আমার কথা হলো তোমাদের সবগুলার প্রতি সমান ফোকাস হইতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। আর টর্চার সেলের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো আমরা মান্থলি একটা সেশন নিই। যেমন আজকে যে সেশনটা নিয়েছি না, এই সেশনটা আমাদের পেইড গ্রুপে হবে। আমাদের এইচএসসি 25 এর জন্য যে কোর্স লঞ্চ হয়েছে বা কোর্স চলমান, সেটা পেইড গ্রুপে একটা সেশন হবে। প্রতি মাসে আমরা একটা সেশন নিব, যাতে স্টুডেন্টদের প্রোগ্রেস আমরা বুঝতে পারি, স্টুডেন্টের সাথে আমরা ওয়ান টু ওয়ান কথা বলতে পারি, যাতে ওর কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, এটাই বেসিক্যালি একটা টর্চার সেলের আদর্শ বৈশিষ্ট্য। এতটুকু ক্লিয়ার? এই কাজটা আমরা কে কে করতে পারবো? যারা যারা করতে পারবো তারা আমাদের গ্রুপে যুক্ত হবা, তারাই আমাদের আসলে পেইড মানে আমাদের ফ্রি কোর্সটা তাদের দ্বারাই কন্ডাক্ট হবে। সো কে কে করতে পারবো তারা কমেন্টে জানাতে পারো। এতটুকু কাজ, তোমার সকালবেলা একটা টাস্ক দিবা, রাতে সেটা কমপ্লিট করে আমাকে জানাবা। যদি কখনো তোমার কোনো প্রবলেমের কারণে কোনো টাস্ক কমপ্লিট না হয়, সেটাও আমাকে জানাবা। যদি কখনো তুমি সকালবেলা টাস্ক দিতে না পারো, সেটাও আমাকে জানাবা। টোটালি একটা দায়বদ্ধতা এন্ড জবাবদিহিতার ভিতর যদি থাকো, তাহলে তুমি আমার টর্চার সেলে আসো। যদি না থাকতে চাও, তাহলে তুমি আইসো না। তোমাকে বাবা আমার দরকার নেই। ক্লিয়ার? এই কাজটা কে কে করতে পারবো সেটা একটু জানাও। এতটুকু কাজ কে কে করতে পারবো জানাও। হ্যাঁ, ওকে, পারতে হবে। হ্যাঁ অবশ্যই বাবা, তোমার তো লাস্ট 3 মাস সময়, তাই না? তোমার এই এসএসসি রেজাল্টের উপর তোমার অ্যাডমিশন জার্নি ডিপেন্ড করতেছে। তুমি এখন ঘরে বসে ঘুমিয়ে যদি বলো আমি বুয়েটেন হতে চাই, আমি মেডিকেলে পড়তে চাই, ডাক্তার হতে চাই, হবে তো না। তোমার এসএসসি লাইফের রেজাল্টের উপর তোমার বাকি সামনে জার্নিটা ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কে কে পারবা বলো, আমাদের এতটুকু কাজ কে কে করতে পারবা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারতে হবে বাবা। না পারে তো কোনো উপায় নেই, তাই না? আর তুমি যদি আমাদের এই ছেলে থাকো, দেখবা সবাই পড়াশোনা করে, বিশ্বাস করবে সবাই পড়াশোনা করে, তাহলে তুমি কেন করবা না? তোমার ভিতরে একটা গিলটি ফিল হবে না? আমি পারবো, হ্যাঁ পারতেই হবে ইনশাল্লাহ। ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমাদের এই এঙ্গেজমেন্টটা দেখো, এই জিনিসটা আমি এটাও আমি জানি যে তোমাদের আজকে যে মোটিভেশন নিয়ে তুমি পড়াশোনা শুরু করবা, 2 দিন পরে হয়তো তোমার মোটিভেশনটা কমে যেতে পারে, বাট তুমি নিজের মোটিভেশন নিজেকে ধরে রাখতে হবে। এন্ড এই মোটিভেশনের জন্য যতটুকু নলেজ দরকার, সেই নলেজটা আমি আজকে দিব। সো শেষ পর্যন্ত থাকতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ, পারবো না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো তোমরা যারা এখনো আমাদের এই ছেলের সম্পর্কে তোমার বন্ধু বান্ধবদেরকে জানাও নাই, তোমাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট যে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিতে পারো এন্ড আমাদের লাইভ সেশনটা শেয়ার করে দিতে পারো। ওকে, কথাবার্তা না বাড়িয়ে আমি সামনের স্লাইডে চলে যাই। আচ্ছা, তোমার পড়াশোনায় কি কি বাধা এটা আমি জানি, বুঝতে পারছো? কারণ আমি আসলে অনেক স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করি, তো আমি বুঝতে পারি যে আসলে তোমাদের পড়াশোনায় মেজর বাধা কি কি। দেখো, যেটা বলছিলাম যে আমি প্রথমে তোমার পড়াশোনার প্রথম বাধা হলো আমার ইনকনসিস্টেন্সি। মানে তুমি একদিন পড়তে পারো, 2 দিন পড়তে পারো না, একদিন ফুল ফোকাসে পড়ো, দ্বিতীয় দিন তুমি পড়ো না, এটা একটা সমস্যা। ইররেগুলারিটি সেম জিনিস। ফোন এডিকশন, তোমার ফোনে খুব অ্যাডিক্টেড। সো ফোন এডিকশন যারা কমাইতে চাও, তোমরা কি করবা? তোমরা যখন পড়তে বসবা, আমি হয়তো আগে একটা গাইডলাইনে বলছিলাম যে ফোনকে তুমি তোমার হাত থেকে 10 হাত দূরে বা তোমার আম্মার কাছে জমা দিয়ে আসতে পারো। মানে তোমার কাছাকাছি তোমার ফোন রাখাই যাবে না। জাস্ট কাজের সময় ফোনটা রাখবা এন্ড কাজ শেষে তোমার ফোনটা দূরে সরিয়ে ফেলবা। ফোন কাছাকাছি রাখলে তুমি রিলস দেখবা, এই দেখবা, সেই দেখবা। দেখবা তুমি একটা শব্দের অর্থ খুঁজতে গিয়ে ফোন হাতে নিছো, বাট তুমি রিলস মিলস দেখা ফোন রেখে দিছো, দেন তোমার মনে হলো আসলে আমি তো শব্দের অর্থ খুঁজতে গেছিলাম, শব্দের অর্থই খোঁজা হলো না। সো ফোন এডিকশন কমাও, যত বেশি কমাও পারো কমাও। গেমস খেলে জীবনে কিছু হয় না। তোমাদের মোহাম্মদ সায়েম ভাইয়া, যে বর্তমানে ভার্সিটিতে পড়াশোনা করে, সে জীবনে একটা অনলাইন গেমস খেলে নাই, জীবনে খেলিনি। শুধুমাত্র মিনিমিলিশে খেলছিলাম, তাও অফলাইনে। জীবনে একটা অনলাইন গেমস আমি খেলি নাই। বুঝতে পারছো? সো ফোন এডিকশন তুমি কমায় ফেলো। আনপ্ল্যান্ড স্টাডি, তোমার কোনো একটা পড়াশোনার আগে তোমার আসলে প্ল্যান করা উচিত যে আসলে এটা পরীক্ষার জন্য কতটা ইফেক্টিভ। সো আমাদের আনপ্ল্যান্ড স্টাডি করা যাবে না। কোনো একটা জিনিস আগে তুমি অ্যানালাইসিস করবা যে এটাতে আমি এত ইফোর্ট দিচ্ছি, এটা আসলে কতটা ইফেক্টিভ। বুঝতে পারছো? যেমন অনেকে আছে, ধরো আমি এটা বলতেছি যে নাইলনের একটা ইকুয়েশন আছে না, খুব বড় সড়ো, ওটা মুখস্থ করে অনেক শেষ করে ফেলতেছো, বাট তুমি এর আগের জিনিসগুলো শেষ করছো? তো তোমার জিনিসগুলো হলো আগে ইফেক্টিভলি যেটা শেষ করলে তোমার 100% পরীক্ষা আসবে, ওটা আগে ইফেক্টিভলি শেষ করো, দেন তুমি বাকিগুলা করো। বুঝতে পারছো? সো জিনিসটা হইছে, আগে স্টাডি করার আগে তোমার আগে প্ল্যান সাজাতে হবে যে কি কি করা উচিত, কি কি করা উচিত না। ওকে, সো আনপ্ল্যান্ড স্টাডি আমরা করা যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না। ড্রাগ এডিকশন, তোমরা এই বয়সে অবশ্যই ড্রাগ এডিক্টেড হওয়ার কথা না, বা যদি কেউ হয়ে থাকো তাহলে এটা যত দ্রুত সম্ভব রিকভারি করে ফেলো। ফালতু রিলেশনশিপে কখনোই জড়ানো যাবে না। তোমাদের এই বয়সটা হয়তো বা উত্তেজনা বা আবেগের, এই বিশ্বাস করো, এই বয়সে যারা রিলেশনে আসো বা রিলেশন করো, তোমাদের কারো রিলেশনে টিকবে না। যদি টিকে, তাহলে তোমাদের কি বলবো, বিয়ের কি বলবো, যদি ভবিষ্যতে কারো বিয়ে হয়, এই বর্তমানে রিলেশনশিপে আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমি গিফট দেবো। যাও,
তো আমি বলতে পারি এতটুকু যে আমি যাদের দেখছি আর কি এসএসসি লাইফে রিলেশনে, ওদের কারোই রিলেশন নেই। তো এই জিনিসগুলো আলটিমেটলি টাইম ওয়েস্ট, ঠিক আছে? এগুলা থেকে বিরত থাকার জন্য আমাদের টর্চার সেলে আসো। টর্চার সেল বলে তুমি এগুলা থেকে বিরত থাকো। বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চার সেল তোমাকে এগুলা থেকে বিরত থাকতে হেল্প করো। ওকে, এবার আসো কিভাবে তুমি আমার টর্চার সেলে জয়েন হবা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? ওকে, কিভাবে তুমি আমার টর্চার সেলে জয়েন হবা। আমার টর্চার সেলে জয়েন হওয়ার জন্য তোমার বেশি কিছু করা লাগবে না, জিনিসটা তো ফ্রি। তারপরে তোমার একটা ছোট্ট একটা দায়িত্ব আছে। দায়িত্ব না এরকম না, তোমরা আমার এই এডুকেফিডে গ্রুপটা সম্পর্কে অনেকে জানো, যারা জানো না তারা জেনে নিবা বা গ্রুপে যুক্ত হয়ে যাবা। এই গ্রুপে বর্তমানে 13,000-এর মতো মেম্বার আছে, ঠিক আছে? তো এই মেম্বার সরি বর্তমানে 13,000-এর মতো মেম্বার আছে। তো তোমাদের জাস্ট ছোট্ট দুইটা দায়িত্ব। একটা কাজ হলো তোমার আমাদের এই গ্রুপটাতে তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ইনভাইট করা, ঠিক আছে? অ্যাটলিস্ট 50 জন, মানে তোমার যতটা সম্ভব তাদেরকে ইনভাইট করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব আমার গ্রুপে যুক্ত হওয়ার জন্য। তোমাকে আমি এত কিছু দিব, তুমি আমাকে জাস্ট এতটুকু ইনভাইটেশন দিতে পারবা না, এটা কি হয়? এটা হওয়া উচিত না। সো আমার দিক থেকে এতটুকুই যে এতটুকুই তোমার দায়িত্ব। তুমি আমার গ্রুপে এডুকেফিডে গ্রুপ এন্ড আমি বর্তমানে যেই পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছ এই পেজে তুমি জাস্ট ইনভাইট করবা তোমার বন্ধু বান্ধব যত বেশি পারো ইনভাইট করবা, ঠিক আছে? কেউ এখান থেকে উপকৃত না হয়ে যাবে না, আমি চাই সবাই উপকৃত হোক, ঠিক আছে? দেন তোমরা ক্যাপশনে একটা লিংক দেখতে পাচ্ছ যে প্রাইভেট গ্রুপে একটা লিংক আছে, ঠিক আছে? জয়েন উইথ আওয়ার প্রাইভেট গ্রুপ। সো সেখানে তুমি কি করবা, জাস্ট রিকোয়েস্ট দিবা। রিকোয়েস্ট দিয়ে সেখানে 3টা তোমাকে তথ্য জানতে চাইবে, ওই 3টা তথ্য যদি তুমি ফুলফিল করো তাহলেই হবে। এখন অনেকে বলতে পারো ভাই আমার ফ্রেন্ড লিস্টে 50 জন মেম্বারই নেই। সমস্যা নেই বাবা, তোমার ফ্রেন্ড লিস্টে যদি 50 জন মেম্বার না থাকে সমস্যা নেই, তুমি যতটা সম্ভব তুমি জাস্ট ইনভাইট করবে, ঠিক আছে? এটা তোমার নৈতিক দায়িত্ব। তুমি জাস্ট এটা চিন্তা করো, আমি তোমার পিছনে 3 থেকে 3.5 মাস বা 4 মাস আমি শ্রম দিব, তুমি আমার জন্য জাস্ট এতটুকু করতে পারবা কিনা, এটা তোমাকে নিজেকে যদি জিজ্ঞেস করতে পারো তাহলে বেটার, ঠিক আছে? আমি এখানে আর বেশি কথা বলবো না। তোমার যদি সম্ভব হয় তুমি আমার এডুকেফিডে গ্রুপে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট তুমি অ্যাড করবা, ঠিক আছে? ইনভাইট দেবে, এতটুকুই। আচ্ছা, আমাদের পুরো প্রোগ্রাম বা পুরো প্রসেস হবে আমাদের টেলিগ্রামে। তোমাদের যাদের টেলিগ্রাম সম্পর্কে আইডিয়া নেই, সমস্যা নেই, তোমরা জাস্ট প্লে স্টোরে যাবা, টেলিগ্রাম লিখে সার্চ করবা, ঠিক আছে? এরকম একটা আইকন দেখবা, টেলিগ্রাম, TELEGRAM। ওকে, সো টেলিগ্রামে আমরা এই জন্য রান করবো যাতে আমাদের ফেসবুক থেকে ডিটাচ থাকতে পারি বা ফেসবুক আমাদের জন্য যাতে হ্যাম্পার না করে, ঠিক আছে? তো তোমার কি কি দরকার, তোমার জাস্ট প্রথম কথা হলো তুমি তো আমাদের গ্রুপে ইনভাইট করলা, তারপরে তুমি আমাদের রিকোয়েস্ট দিলা, তারপরে কাজগুলো কি? তারপরে কাজগুলো হলো তোমার টেলিগ্রামে আমাদের লিংক, আমাদের প্রাইভেট গ্রুপেই টেলিগ্রামের লিংক দেওয়া আছে চ্যানেল এন্ড গ্রুপের, ওখানে যুক্ত হবা। তোমার ভিতর যে ডিটারমিনেশন আছে সেটা ধরে রাখবা, তোমার ডেডিকেশনটা ধরে রাখবা, তোমার টার্গেটটা তুমি মনে মনে চিন্তা করবা, ফিক্সড করে ফেলবা, কনসিস্টেন্সি বজায় রাখবা এন্ড যত বেশি পারো ধার্মিক হবা। তোমার এতটুকুই যা দরকার, বুঝতে পারছো? আমি তোমার থেকে একটা পয়সাও নিব না, একটা টাকাও নিব না, কখনই নিব না। আর আমার যে ইফোর্ট সেটা যারা জানে তারা জানোই, বাট যারা জানো না, আজকে যেরকম ইফোর্ট দেখবা ঠিক কোর্স শেষের পরের দিনও তুমি সেম ইফোর্টই দেখবা, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। জাস্ট আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? সো তোমরা যারা তোমাদের প্রথম দুইটা দায়িত্ব, একটা হলো গিয়ে তোমার 50 জন মেম্বার অ্যাটলিস্ট আমার গ্রুপে ইনভাইট করে দিবা, আর হলো গিয়ে তোমরা প্রাইভেট গ্রুপে যুক্ত হবা, তারপরে এই জিনিসগুলো তোমরা মেনটেন করবা। আর তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটা যে ইচ এন্ড এভরি ডে, মানে সবাই প্রত্যেক দিন ইউ হ্যাভ সাবমিট ইউর টাস্ক। ইউ হ্যাভ টু সাবমিট ইউর টাস্ক। তোমার টাস্কটা তুমি প্রতিদিন তুমি আমার গ্রুপে জমা দিবা, বুঝতে পারছো? তোমার যদি কখনো মিস যায় তাহলে মনে করবা তুমি আসলে ল্যাকিংসে পড়ে যাচ্ছ। তুমি পড়ো না পড়ো প্রতিদিনই তুমি জমা দিবা, তাহলে তোমার হয়তো বা একটা সময় পর্যায়ে তোমার ভিতর গিল্টিনেস ফিল হবে যে আমি তো টাস্ক জমা দিচ্ছি, পড়াশোনা করতেছি না, বুঝতে পারছো? তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার জন্য প্রতিদিন তোমাদের এটাই দায়িত্ব, হ্যাঁ, প্রতিদিন তুমি টাস্ক দিবা এন্ড সেই অনুযায়ী তুমি শেষ করবা। তাহলে কিভাবে যুক্ত হওয়া যাবে এটা বুঝতে পারছো? একদম ইজি প্রসেস। আমার গ্রুপে কিছু মেম্বার অ্যাড করবা, মেম্বার অ্যাড করে তুমি আমার ইয়াতে মেসেঞ্জারে আমাদের এই প্রাইভেট গ্রুপে তুমি রিকোয়েস্ট দিবা, 3টা তথ্য ফুলফিল করবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, না আমাদের তোমরা যারা টেলিগ্রাম সম্পর্কে জানো না তারা টেলিগ্রামটা ওপেন করো। টেলিগ্রাম ইজ মাচ বেটার দ্যান হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? টেলিগ্রাম ইজ মাচ বেটার দ্যান হোয়াটসঅ্যাপ। ওকে, সো আসো। সো আমি আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমাদের টর্চার সেলে বেসিক জিনিসগুলো ছিল। তাহলে এখন আমাদের গেস্ট, তোমাদের যার জন্য এত আগ্রহ, তাকে আমরা ডেকে নিব, হ্যাঁ? সো আমাদের গেস্ট আছে একজন মুশফিক, সো মুশফিককে আমরা ডেকে নিব ইনশাল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একটু জানাও। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা বুঝি নাই, কি বুঝো নাই?
ক্যাপশনে দুইটা গ্রুপ আছে, বুঝতে পারছো? একটা গ্রুপ হলো প্রাইভেট গ্রুপ আর একটা হলো পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে সবাই মেনশন বন্ধুদের ইনভাইট করবা, ঠিক আছে? আর যে পেজ থেকে তুমি লাইভ দেখতে পাচ্ছ এই পেজও তুমি বন্ধুদের ইনভাইটেশন জানাবা, ওকে? টেলিগ্রামের লিংক আমার প্রাইভেট গ্রুপে আছে, ক্লিয়ার? সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানো, প্রসেসটা তোমার কাছে কেমন লাগতেছে সেটা জানো। যুক্ত হও মুশফিক, ওকে? তো প্রসেসটা কেমন লাগতেছে সেটাও জানাও। ও মুশফিক যুক্ত আছে। আমাদের এখন গেস্ট আছে একজন, গেস্টকে আমি একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা অনেকে দেখতে পাচ্ছ এখন আমাদের একজন গেস্ট আছে, গেস্টের থেকে অনেক কিছু জানবো, ঠিক আছে? এখন কিন্তু তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট চলে আসছে, ওকে? তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট চলে আসছে। তো ওয়েলকাম মুশফিক, কি অবস্থা, কেমন আছিস মুশফিক? মুশফিক শোনা যায়, শুনতে পাচ্ছিস মুশফিক? জি ভাইয়া, শুনতে পারতেছি। আমার ইন্টারনেট একটু প্রবলেম করতেছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইতেছি, বাট তোমার ইন্টারনেট একটু ঝামেলা হচ্ছে, তো সমস্যা নাই, আমরা আশা করব খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আমার ইন্টারনেট একটু সমস্যা করছে। আচ্ছা আচ্ছা, মুশফিক তুমি একটু কথা বলো তো, দেখি শোনা যায় কিনা। জি ভাইয়া, আরেকবার বলেন। আমার ইন্টারনেট এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, বাট এখন শুরু করছেন সমস্যা হওয়াটা। আচ্ছা মুশফিক, তুমি আরেকটু জোরে কথা বললে মানে মেবি বেটার হয়। হ্যাঁ, আরেকটু জোরে কথা বললো, সমস্যা নেই, তোমার কথা শোনা যায়। আমার আমার এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, সবাই কি মুশফিকের কথা শোনা যাচ্ছ? সবাই কি মুশফিকের কথা শোনা যায় কিনা একটু জানাও তো। আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে একটু কথা বলো, আমি শুনতে পাচ্ছি, বাকিরা শুনে কিনা সেটা একটু আচ্ছা জানতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, sure. মুশফিকের কথা সবাই এক্স্যাক্টলি হ্যাঁ শোনা যায়, ওকে রাইট। সো এখন আমরা গুরুত্বপূর্ণ পার্টে আসছি, হ্যাঁ? সো মুশফিক, তুমি জি তোমার ভাইয়া। পরিচয় দিতে পারো প্রথম কথা, তারপরে আমরা আর কি সামনে মুভ করব। আমার নাম মুশফিক। আমি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। দেন এসএসসি 24 ব্যাচ ছিল আমার, তারপর আমি এনডিসি তে আসছি। ওকে ওকে, এটা আমার ঠিক আছে ছোটখাটো মুশফিক। পরিচয়। তো তোমার থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, বা আমাদের স্টুডেন্টদের অনেক এক্সপেকটেশন যে আসলে যে ভাইয়া কি গাইডলাইন দেয় না দেয়, বা ভাইয়া কি রকম জিনিস ফলো করছে। সো ওভারঅল আমি আশা করব আজকের সেশন বা এই মুশফিকের কথা শোনার পরে তোমাদের অনেকের অনেক রকম চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি আমি আমার স্লাইডটা ওপেন করে নেই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে ওকে, মুশফিক খান এনডিসি। তো মুশফিক, আমি আসলে ওদের যদি চিন্তা ভাবনা করি তাহলে আর 3 মাসে বেশি সময়ও নাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ, 3 দেখো যে মাসের 3 তো মাসে সময় আসলে নাই কিভাবে আমাদের। প্রপার একটা গাইডলাইন দেওয়া যায়, তো এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম। এন্ড অনেক কি জিনিস মানে চিন্তা করে আসলে আমি আমার জন্য যেটা বেটার মনে হয়েছে যে মুশফিক সবচেয়ে বেটার একটা গাইডলাইন তোমাদেরকে দিতে পারবে। মুশফিক এনডিসিতে বর্তমানে পড়াশোনা করতেছে, এন্ড মুশফিকের অনেক এক্সপিরিয়েন্স বা মুশফিকের অনেক রকম অভিজ্ঞতা। সো ওভারঅল সব অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো আজকে। ওকে, আমার স্লাইডটা দেখা যায়? আমাকে জিজ্ঞেস করতেছেন? না, তোমার কেন, একটু দেখি আমার স্লাইডটা দেখা যায় কিনা, আমি আসলে শিওর আচ্ছা না। আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা দেখা যায় না, আমি একটু সরি। আমি আসলে স্ক্রিনটা আবার একটু শেয়ার করে নিই। ওকে, মেবি আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। ওকে ডান। ওকে, সো মুশফিক, প্রথম কথা হলো যে আসলে লাস্ট 3 মাসে আমরা কিভাবে একটা গাইডলাইন মানে একটা প্রস্তুতি নিব, তার বেসিসে আমি কিছু কোশ্চেন এখানে অ্যাড করে রাখছি তোমার জন্য, তোমার সুবিধার্থে। আমি একটা একটা কোশ্চেনে আসবো, তুমি একটা একটা করে এক্সপ্লেইন করার চেষ্টা করবা, ঠিক আছে? শিওর। ওকে, সো প্রথম কোশ্চেন হলো হাউ টু প্র্যাকটিস। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের অনেকেরই কমন কোশ্চেন যে ভাই আমি আসলে প্র্যাকটিস কিভাবে করব। ওকে, সো তুমি এটা দিয়ে শুরু করতে পারো। প্র্যাকটিস বেসিক্যালি তো করতে হবে কোন স্ট্র্যাটেজি ফলো করে। সো তোমার সামনে যে কোশ্চেন আসবে, শুধু সেই কোশ্চেন সলভ করলে তো আর সেটা হবে না। তোমার ফার্স্টে দেখতে হবে তোমার বোর্ড কোশ্চেন গুলো, এগুলো অ্যানালাইজ করতে হবে যে আগের প্রিভিয়াস ইয়ারে কোনগুলো ছিল, বা কোন টাইপের কোশ্চেন গুলো বেশি আসে, বা কোন কোশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট বেশি। কারণ তুমি যদি বইয়ের যে প্র্যাকটিস অনুশীলনী গুলো থাকে সেগুলো সলভ করতে গেলে দেখা যায় এখানে অনেকগুলা কোশ্চেন,
সবগুলো তো ইম্পর্টেন্ট না। এক্স্যাক্টলি। আমাদের এই বোর্ড কোশ্চেন গুলোর জন্য টেস্ট পেপার আছে, টেস্ট পেপার সলভ করা যেতে পারে। তারপর টেস্ট পেপারের ভেতর অন্যান্য স্কুলের যে টেস্ট কোশ্চেনের যেগুলো আছে কোশ্চেন ওইগুলো আছে, ওইগুলো থেকে দেখা যায় যে কোন স্কুলে বা কোন জেলায় যে বোর্ড থাকে, এক একটা জেলা নিয়ে তো কত একটা বোর্ড হয় না, সেই স্কুলগুলোর উপর ডিপেন্ড করে তো বোর্ড বানায়, অথবা জেলার যে স্কুল ওই বোর্ডে তো এরকম কঠিন কঠিন প্রশ্ন দেয়, সব বোর্ডে তো আর সহজ প্রশ্ন দেয় না। এই জন্য তোমার কোশ্চেনটা আগে দেখতে হবে আগের বছরগুলোতে কোনগুলো বেশি আসছে, সেটার উপর তোমার ফোকাস করতে হবে। তারপর এইভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করে নিজের মতো সলভ করলেই হবে। ওকে, সো অনেকেরই এই কোশ্চেন থেকে অনেকে আমাকে এই কোশ্চেনটা চলে আসবে যে আসলে আপনি বললেন যে ভাই টেস্ট পেপার সলভ করো বা বোর্ড কোশ্চেন সলভ করো, তো এই জিনিসটা কিরকম হতে পারে? আমাদের থার্ড নাম্বার যে অ্যাপ্রোচ সেটা হলো সলভিং টেস্ট পেপার। টেস্ট পেপারটা কিভাবে সলভ করা যেতে পারে? আগে টেস্ট পেপার সলভ করার জন্য তোমার ফার্স্টে দেখতে হবে যে একই টাইপের কোশ্চেন কি কি আছে, সেগুলো আগে মার্ক করা। এখন তোমার প্রিপারেশন কেমন সেটা আগে দেখতে হবে। তোমার ধরো প্রিপারেশন বেশি ভালো না, আগে তো তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করে তো শুধু কোশ্চেন সলভিং করলে হবে না, আগে তো কনসেপ্টটা ঠিক রাখতে হবে। তোমার এখন কনসেপ্ট যদি ঠিক থাকে, তারপর তুমি কোনো একটা টপিকের উপর বেশি বেশি কোশ্চেন চাইলে সলভ করতে পারো। আর যদি কনসেপ্ট ভালো না থাকে, তুমি আগে কনসেপ্টটা বিল্ড আপ করো, দেন তোমার সামনে যে ওই টপিকের উপর কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করো। আর তোমার বেসিক্যালি ডিপেন্ড করে তোমার হাতে টাইম কতটুকু আছে। তোমার হাতে যদি টাইম বেশি থাকে তাহলে তুমি বেশি বেশি ম্যাথ সলভ করো, বা ফিজিক্স কেমিস্ট্রি যেটাই বলো, যে জিনিসটা থাকে যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা বেশি বেশি সলভ করতে হবে। আর যদি টাইম কম থাকে তাহলে একটু কম টাইমের মধ্যে ম্যানেজ করে নিতে হবে, বাট সবগুলো টপিক সলভ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, খুবই সুন্দর বলছো মুশফিক। তো এই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা তো এই অ্যান্সারটা তুমি অলরেডি দিছো, তারপরে যদি আরেকবার দাও, যে আমাদের বোর্ড কোশ্চেনে বেশি ফোকাস করা উচিত নাকি আমাদের ওই যে স্কুল কলেজ ওগুলাতে বেশি ফোকাস করা উচিত? না, ফোকাস তো অবশ্যই বোর্ড এক্সাম, যেহেতু তাহলে এখন তো স্কুল কলেজের পরীক্ষা শেষ, এখন নেক্সট ওদের পরীক্ষা হলো বোর্ড বোর্ড পরীক্ষা, যেটা এসএসসি। তো ওদের অবশ্যই এখন বোর্ড এক্সামের যে কোশ্চেন গুলো সেটার উপর ফোকাস করতে হবে। হ্যাঁ, তারপরে যদি এখন তো টাইম ওদের টাইম স্কুল থাকে নিয়ে তুমি কোনো আসলে চিন্তা নেই। অন্যদিকে মুভ করতে পারো, রাইট? হ্যাঁ, 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 ওকে, তাহলে ফার্স্ট অফ অল সেটা তোমরা করো। এনশিওর করবে তোমাদের যাতে বিগত 5-6 বছরের বোর্ড কোশ্চেনগুলো শেষ হয়ে যায় মুশফিকের কথা মতো, এন্ড তারপর তোমার সময় থাকলে তুমি যে কোনো জিনিসে অ্যাপ্রোচ করতে পারো, সমস্যা নেই। ওকে হ্যাঁ, মুশফিক, আমাদের সেকেন্ড যে পয়েন্ট ছিল সেটা ছিল হাউ টু অবটেইন মোর মার্কস। তুমি তো অনেক মার্ক পাইছো মাশাআল্লাহ, তো আসলে কিভাবে এত মার্ক পাওয়ার আসলে স্ট্র্যাটেজি কি? আমি আমার লাইফে 1143 মার্ক পাইছিলাম, এটা অনেক কষ্টে, সেখানে মুশফিক 1199 প্লাস মার্ক পেয়েছে। সো এটা মানে এটা মিরাক্কেল টাইপেরই মনে হলো আমার কাছে, যে আসলে এত মার্কস কিভাবে পাইলা, বা এই মার্কস পাওয়ার পিছনে কারিগর কি বা কি রকম স্ট্র্যাটেজি তুমি ফলো করছো? এই যে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, তার মধ্যে তোমাদের তো সিকিউ আর এমসিকিউ দুইটা টাইপ থাকবে। এখন তার মধ্যে তোমার সিকিউ তো তুমি পারবা, বাট এমসিকিউ তে যখন যাবা, এমসিকিউ বোর্ডে রিপিট এটা একটু কম চান্স, মানে আগের বছরেরটা আসবে এটা চান্স একটু কম। এখন এই আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে ওরা একটু বেশি বেশি নাম্বার পাইছে আমার থেকে বেশি, বাট যারা আমার থেকে বেশি নাম্বার পাইছে তারা মেইনলি আমার থেকে এমসিকিউ তে আগাইছে। তো ফার্স্টে তোমার এমসিকিউ গুলো এনশিওর করতে হবে। এখন এর জন্য তোমার এমসিকিউর উপর একটু বেশি ফোকাস করতে হবে, যেন এমসিকিউ তুমি সবগুলো পারো। কারণ এমসিকিউ একদম শিওর মার্ক, তুমি যতগুলো এমসিকিউ পারবা ডিএর কতগুলোই পাবা। বাট সিকিউতে তো তোমার ধরো লেখলে মার্কস পাবা, না লেখলে পাইতে পারো বা নাও পাইতে পারো, স্পেশালি যে বাংলা, এইগুলাতে বাংলা, সমাজ, ধর্ম। ওকে, বাট এমসিকিউ তো তোমার তাহলে পাইতেই হবে। হ্যাঁ, গুড, নাইস, বুঝতে পারছি। তাহলে আমরা এমসিকিউ তে অনেক ফোকাস করবো, রাইট? এখন এমসিকিউ তে হ্যাঁ, ফোকাসটা কিভাবে করা যায়? এই ক্ষেত্রে আমাদের মেইন বইয়ের গুরুত্ব কতটুকু বা কিরকম ভাবে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত? এমসিকিউ প্র্যাকটিস করার জন্য মেইনলি বোর্ড বোর্ড বই যেটা আছে সেটা পড়লেই হয়ে যাবে, এমসিকিউ বইয়ের বাইরে থেকে আসবে না। আর এর পাশাপাশি যদি বোর্ড বই একটু বেশি ভালো মতো পড়া হয়ে যায়, দেন ও টেস্ট পেপারে এসে যে এমসিকিউ এগুলো আছে সেগুলো সলভ করতে পারে। বাট আগে এক্স্যাক্টলি। তোমার মেইনলি বোর্ড বইটা আগে ভালো মতো পড়া থাকতে হবে। তাহলে তোমার নৈতিক দায়িত্ব হলো মুশফিকের কথা মতো যে বোর্ড বইটা ভালো মতো পড়ো, এটা বাংলা থেকে শুরু করে আগে কেমিস্ট্রি বোর্ড যে বইটা কোনো শেষ বইটাই করতে হবে। ভালো মতো পড়ো, দেন তুমি টেস্ট পেপারে এমসিকিউ গুলো সলভ করো, বোর্ডের এমসিকিউ গুলো সলভ করো, রাইট? তাহলে আমরা মোটামুটি এমসিকিউ একটা বেটার প্রিপারেশন নিতে পারবো, রাইট? জি, জি। ওকে, এখন সিকিউ ধরো কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে? সিকিউ তো বললা বোর্ড কোশ্চেন শেষ করতে, এখন অনেকের একটা প্রবলেম কিন্তু তৈরি হয়ে যায় সব সময়, যে সিকিউ সে লিখতে পারে না টাইমের ভিতর, বা পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টটা সে ঠিকমতো করতে পারে না, তো সেক্ষেত্রে সিকিউ প্রিপারেশনটা ওভারঅল কিরকম নেওয়া উচিত? সিকিউ এটার একটা অন্যতম একটা ওয়ে হতে পারে তোমার পরীক্ষায় যে প্র্যাকটিস এক্সাম যেগুলো থাকে সেগুলোতে পার্টিসিপেট করা, বা নিজে নিজে কোনো 7টা প্রশ্ন 8টা প্রশ্ন নিয়ে বসা, তারপর একটা টাইম ফিক্স করে রাখা যে আমার এই টাইমের মধ্যে এই 7টা বা 8টা কোশ্চেন সলভ করতে হবে। তো তখন ওই 7টা বা 8টা কোশ্চেন ওই টাইমটার মধ্যেই সলভ করা। ধরো তোমরা যদি বোর্ড পরীক্ষায় ধরো 2.5 ঘন্টার মধ্যে তোমার 5টা এমসিকিউ লিখতে 5টা সিকিউ লিখতে হয়,
তাহলে তুমি বাসায় প্র্যাকটিস করো যে ওই 2.5 ঘন্টার মধ্যে কিভাবে 6টা বা 7টা সিকিউ শেষ করতে পারো, তাহলে তুমি ইজিলি পরীক্ষার হলে যে এই 5টা 7টা যতগুলা পারো পারবা। ওকে, বুঝতে পারছি। তাহলে আমাদের প্র্যাকটিস করা লাগবে, মানে সহজ কথা এক্সাম দিতে হবে। এই যে যেমন 4 নাম্বার কোশ্চেন হ্যাঁ, টপিকটা তোমার আসলে বেসিক্যালি এটাই ছিল যে ইম্পর্টেন্স অফ প্র্যাকটিস এক্সাম। এই এক্সামের বিকল্প কি, এই এক্সামের গুরুত্ব কতটুকু, এটা তুমি আরেকবার একটু এক্সপ্লেইন করো, যেহেতু আমার এখানে পয়েন্ট আকারে আছে। আমি যেমন এই আমার যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় স্কুলে, তারপর আমি অনেকগুলো প্র্যাকটিস এক্সাম দিই। এটার উপর আমার মেইনলি পরীক্ষায় কিভাবে আমি টাইমের মধ্যে কোশ্চেন অ্যান্সার গুলো শেষ করতে পারি সেটা ডিপেন্ড করে। এটা দেখে আমার আস্তে আস্তে নিজের ভিতর আমি বুঝতে পারছি যে কিভাবে আমি অ্যান্সার করলে এই টাইমটার ভিতর আমার পরীক্ষাটা শেষ করতে পারবো। মেইনলি আমার আগে তো ফোকাস করতে আমার পরীক্ষাটা শেষ করা। আমি যদি ধরেন আমি সবগুলো অ্যান্সার পারি কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারলাম না, তাহলে তো আর হবে না। তো মেইনলি আমার প্র্যাকটিস এক্সামটা ডিপেন্ড করে আমি টাইমটা মেনটেন করতে পারতেছি কিনা, সেজন্য আমার প্র্যাকটিস এক্সামটা অনেক দরকার। তুমি এক্সামটা কি নিজে নিজে দিয়েছিলা? না, আমি বিভিন্ন অনলাইনে বা অফলাইনে কোচিং সেন্টারগুলাই। এক্স্যাক্টলি, বুঝতে পারছি। আসলে নিজে নিজে আসলে একটু টাফ হয়ে যায়, বাট কারো কারো যদি সুযোগ হ্যাঁ, থাকে নিজে অনলাইন নিজে টাফ অফলাইন, হয়ে যায়। তাহলে সে সেখানে দিবে, আর রাইট? নিজে নিজে এরকম? পারলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, 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 এটা ডিপেন্ড করে নিজের উপর। ওকে, ওকে, সে নিজে যদি পারি তাহলে তো বেটার, না পারলে আমরা আসলে অনলাইন অফলাইন হ্যাঁ, কোনো একটা কিছু দ্বারা ফোকাসড হবো। ওকে, সো এক্সামের বিকল্প আসলেই কিছু নাই। তুমি পরীক্ষার হলে দেখা গেল যে আসলে মানে তুমি যদি এখন থেকে যদি প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে গিয়ে আসলে জিনিসগুলো অ্যাপ্রোচ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমাদের ফিফথ পয়েন্ট, যে তোমার লাইফে তো অবশ্যই কিছু না কিছু মিস্টেক্স আছে, বা তুমি যেগুলো নিয়ে স্টিল রিগ্রেট ফিল করতে পারো, বা তোমার মনে হয় যে এই জিনিসটা যদি না করতাম তাহলে হয়তো আর একটু বেটার করতে পারতাম, বা কিছু একটা ভালো হইতো লাইফে। সো ওভারঅল তোমার মিস্টেক সম্পর্কে যদি কিছু বলো। এই যে যেমন আমার একটা ভুল ছিল এই এমসিকিউর উপর ফোকাসটা বেশি না করা। আমি বেশি বেশি প্র্যাকটিস করছি সিকিউ, বাট পরীক্ষার হলে যে দেখা গেছে আমি এমসিকিউ গুলাতে ভুল করছি। এই এমসিকিউ গুলাতে যদি নাম্বারটা আরেকটু বেশি পাইতাম তাহলে আমার নাম্বার আরো অনেক বেশি থাকতো। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর কোনো মিস্টেক্স? আর তেমন কোনো মিস্টেক্স নাই ওইরকম। আচ্ছা, ওকে, যাক, আলহামদুলিল্লাহ, তোমার বুঝতে পারছি যে আসলে যে কোনো আমাদের এমসিকিউ সিকিউ সবকিছুতে ওভারঅল একটা ভালো একটা প্রিপারেশন থাকা লাগবে, যাতে আমরা সবকিছুতে ভালো মার্ক ক্যারি হ্যাঁ, হ্যাঁ, করতে পারি। আচ্ছা মুশফিক, এখানে হয়তো একটা পয়েন্ট লেখা নাই, আমরা একটা পয়েন্ট আরেকটা অ্যাড করি। অনেকের হয়তো বা কোনো একটা সাবজেক্ট নিয়ে ফোবিয়া আছে, লাইক আমার বায়োলজি নিয়ে ফোবিয়া থাকতে পারে, বা আরেকজনের ম্যাথ নিয়ে ফোবিয়া থাকতে পারে। এই জিনিসগুলো আসলে রিকভারি করার ওয়ে কি? আমি আপনার কথাটা বুঝি না, আমার ইন্টারনেটটা একটু সমস্যা করছে, আরেকবার আচ্ছা, যদি ওকে, আমি বলেন। अगेन রিপিট করি। ধরো কোনো একটা স্পেসিফিক জি। সাবজেক্ট নিয়ে অনেকের ফোবিয়া থাকতে পারে, লাইক আমার বায়োলজি নিয়ে আসলে অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আসলে বায়োলজি ভালো করতে পারবো কিনা। অনেকে অথবা ম্যাথ নিয়ে হইতে পারে, অনেকে কেমিস্ট্রি নিয়ে হইতে পারে, অনেকে ফিজিক্স নিয়ে হইতে পারে, হোয়াটএভার। সো এই জিনিসগুলো থেকে আসলে রিকভারি করার ওয়ে কি হইতে পারে, একটা সলিউশন? সলিউশন যেমন ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের ক্ষেত্রে সলিউশন হতে পারে ওই জিনিসটা, যে জিনিসটার উপর ভয়টা বেশি সেটা একটু বেশি বেশি প্র্যাকটিস কর, এটা একটা ওয়ে হতে পারে। অথবা যে জিনিসটার ভাল লাগে না সেটা অবশ্যই তো তার কনসেপ্টটা বেশি ভালো না, তার কনসেপ্টটা সেটার উপর একটু বেশি ডেভেলপ করা। আর বায়োলজির ক্ষেত্রে বেশি ম্যাটার করে যে লেকচারটা থাকে সেটা শোনা। ধরো অনলাইনে কোনো ক্লাস বা কোনো অফলাইনে কোনো টিচারের কাছে পড়া, অবশ্যই টিচার কি বলে সেটা আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। বায়োলজির ক্ষেত্রে এটা একটু বেশি ম্যাটার করে যে তুমি ইম্পর্টেন্স দিয়ে তুমি লেকচারটা শুনতেছো কি। আচ্ছা, বুঝতে পারছি। আর এর পাশাপাশি যদি তুমি নোট বানাইতে পারো তো এটা তোমার। হুম, হুম, হুম। জি, শোনা যাচ্ছে আমার মুশফিক, কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বুঝতে পারছি। নোট বানাইতে বলে সেটা তোমার জন্য আরো বেশি ইফেক্টিভ, রাইট? ওকে, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে বুঝতে পারছি তোমাদের কারো যদি কোনো সমস্যা, কোনো বিষয়ে বেশি সমস্যা থাকে, ওই জিনিসগুলোর প্রতি এখনই ফোকাসড হও। তোমার আসলে যেটা বলছিলাম হয়তো একটু আগেই, যে তুমি হ্যাঁ, এখন ধরো ফোকাস ম্যাথে তুমি 100 পাইছো, কারণ এখন বেশি বাট তুমি টাইম। বায়োলজিতে 70 পাইছো, আসলে এটা তোমার লাইফের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বহন করে না। বাট তুমি দুইটাতে যদি ব্যালেন্স করে যদি 80-80ও পাও না, তাও তোমার জন্য আসলে অনেক উপকারী, রাইট? সো জিনিসগুলো সবগুলোতে ঠিকমতো ফোকাস থাকো, এন্ড যেগুলো তুমি কম পারো হ্যাঁ, সেগুলোতে হ্যাঁ, তুমি একটু বেশি ফোকাস থাকো, যেগুলো একটু বেশি পারো ওগুলো একটু কম ফোকাসড হলে সমস্যা নেই। ওকে, আমাদের স্টুডেন্ট লাইফে ওদের কিছু মিস্টেক্স হয়তো হইতে পারে তোমার ধারণা মতে যে আসলে এই জিনিসগুলো করা উচিত না। তোমার মিস্টেক্স শুনছি, এখন ওদের মানে ওদের কিছু মিস্টেক্স যদি তোমার মনে হয় যে এই মিস্টেক্স গুলো ওরা করতে পারে, সেগুলো থেকে আগাম যদি সতর্কবাণী দিয়ে রাখতে পারি তাহলে তো বেটার। একটু কিছু এরকম কোনো মিস্টেক তোমার মনে পড়ে কিনা? মুশফিক, আমার কথা শোনা যায়? জি।
হ্যালো মুশফিক, তুমি মিউট হয়ে আছো। মুশফিক, কথা শোনা যায়? শুনতে পাচ্ছ? আচ্ছা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। মুশফিক হয়তো একটু নেটওয়ার্কের জন্য হয়তো একটু বের হয়ে গেছে। সমস্যা নেই, আমি ওকে জয়েন করার চেষ্টা করতেছি। কোনো সমস্যা নেই। তোমরা আজকে সেশনটি কেমন লাগলো ওভারঅল একটা স্ক্রিনশট নিয়ে হোক, যেভাবে হোক আমার এডুকেফিডিয়া গ্রুপে অবশ্যই সাবমিট করবা, ঠিক আছে? অ্যান্ড তোমাদের জন্য আমার আসলে অনেক চিন্তা ভাবনা, বুঝতে পারছো? যদি আমি যদি বেঁচে থাকি আর যদি সুস্থ থাকি, তাহলে তোমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা আমার আছে। ওকে ওকে, মুশফিক যদি আবার জয়েন হয় তাহলে আমি তাকে রিজয়েন করাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো তার আগে আমি আরেকটু কিছু কথাবার্তা বলে নেই। মুশফিক হয়তো বা কোনো একটা কারণে ও আসলে বের হয়ে গেছে, বা ওর নেটওয়ার্ক একটু ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই বের হয়ে গেছে। সো মুশফিক আসলে আমি তাকে আবার রিজয়েন করাবো, আদারওয়াইজ আমি কথাগুলো বলে দেবো তোমাদের। ওকে, সো অনেকের হয়তো বা একটা কমন প্রবলেম থাকতে পারে যে ভাই পড়তে মন চায় না, ঠিক না? পড়তে মন চায় না, তাই না? এটা তো আমাদের সবারই একটা কমন বৈশিষ্ট্য, রাইট? ওকে, সো পড়তে মন চায় না, এটার থেকে আমাদের উত্তরণের উপায় কি? তোমরা দেখো এরকম একটা জিনিস, একটা জাস্ট চিন্তা করো যে তোমার এসএসসি এক্সাম শেষ, অ্যান্ড তোমার এসএসসি এক্সাম শেষ অ্যান্ড রেজাল্টের দিন তোমার কিছু স্টুডেন্ট, তোমার কিছু বন্ধু বান্ধব উল্লাস করতেছে, তুমি করতে পারতেছো না। কিসের জন্য? কারণ ওরা সবাই জিপিএ 5 পেয়েছে, তুমি পাও নাই। তো তখন তোমার কেমন লাগবে? তোমার অবশ্যই খারাপ লাগবে। বাট তুমি যদি এখন থেকে সেম একটা ইফোর্ট দাও, ভালো মতো একটা ইফোর্ট দিতে পারো, তাহলে অবশ্যই তোমার পড়াশোনা, অবশ্যই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো সেই দিন তুমি এরকম একটা হাসি মুখ তুমি দেখতে পারবা। তো আমার টর্চার সেলে যারা বাসিন্দা থাকবা, তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত টাস্ক জমা দাও, নিয়মিত একটা জবাবদিহিতার ভিতর থাকো। অ্যান্ড অবশ্যই যারা পরীক্ষার রেজাল্টের দিন, আমি সহ তোমাদের এরকম একটা হেভি ফেজ যাতে আমরা দেখতে পাই। ওকে, না 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 ভাই, ওকে। সো ওকে, সো দেখো, তো পড়তে মন চায় না এরকম একটা হেভি ফেজ যদি তোমাদের দেখতে চাও, তাহলে এখন থেকে তোমরা পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করতে হবে। ওকে, সো এখন দেখো আরেকটা ফিগার দেখো, তোমার বাবা মায়ের তোমার প্রতি কি পরিমাণ এক্সপেকটেশন সেটা একটু চিন্তা করো। যে তুমি যখন ফার্স্ট হও বা তুমি যখন ভালো রেজাল্ট করো, তোমার বাবা মার থেকে আসলে হেভি কেউ দুনিয়াতে হয় কিনা আমার জানা নাই। দেখো এখানে একটা বাচ্চা আছে, তাই না? এখানে একটা বাচ্চা আছে। সো ও ফার্স্ট হয়েছে কোনো একটা কিছুতে, ঠিক আছে? ওকে, ও ফার্স্ট হয়েছে কোনো একটা কিছুতে। তো মুশফিক, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মুশফিক, একটু আমরা আবার আসতেছি, আমি আগে মুশফিকের একটু বিদায় দিই বা মুশফিক একটু কথাগুলো শুনি। মুশফিক, তোমার এমন কোনো কিছু আছে যেগুলো মনে পড়ে যে ওদের মিস্টেক হওয়ার কথা বা মিস্টেক হওয়ার চান্স আছে, এরকম কিছু জিনিস নিয়ে যদি একটা আলোচনা করবো আর কি। ওদের এখন মিস্টেকস গুলো তো যার যার পার্সোনাল বিষয়। এখন ও কি কি মিস্টেকস করবে সেটা ওর উপর ডিপেন্ড করতেছে। এখন ওর জন্য সব থেকে ভালো ওয়ে, ও যদি ওর মিস্টেকস গুলো কোথাও নোট ডাউন করে রাখে, আর দেন কিছুদিন পর, এখনই আজকে বা কালকের মধ্যেই সেটার উপর ফোকাস করতে হবে তা না। ওই মিস্টেকস গুলো রেখে দিয়ে কিছুদিন পর ওইটা আবার প্র্যাকটিস করা, অথবা স্পেশালি পরীক্ষার আগের দিন ওই মিস্টেকস গুলো একটু ভালো মতো দেখে যাও, যে ও আগে কি কি ভুলগুলা করছে, যেন পরীক্ষার দিন ওই ভুলগুলা, সেম ভুলগুলা না করে। ওকে, বুঝতে পারছি। তাহলে মিস্টেকস গুলো তোমরা যেটাই করো সেটা একটা সুন্দর একটা নোট খাতে নোট ডাউন করে রাখো, যাতে এক্সামের আগের রাত তুমি ওই মিস্টেক গুলো আবার দেখতে পারো। মেনটেনিং এর রুটিন, সবার একটা প্রপার রুটিন মেনটেন জি করা উচিত, মেনটেন করা উচিত। এটা নিয়ে একটু যদি বলো। আমাদের আসলে টর্চার ছেলে আন্ডারে আসলে ওই এমনিতে সুন্দর একটা রুটিন মেনটেন করবে বলে আমাদের বিশ্বাস। তারপরে তোমার মতো। হ্যাঁ, আর পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটা রুটিন মেনটেন করা যেতে পারে, এটা একটা ভালো ওয়ে। বাট ও ধরো কোন একটা রুটিন বানাইলো যে 7টা থেকে 8টা একটা জিনিস পড়বে, 8টা থেকে 9টা একটা পড়বে, 9টা থেকে 10টা একটা পড়বে। এটা এটা ভালো ওয়ে না, এটা কোনোদিন ও এক্সিকিউট করতে পারবে না। এটা প্ল্যান, এই প্ল্যান বানানো পর্যন্ত। বাট ও যদি একটা গোল সেট করে, ধরেন আজকের মধ্যে ওর এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, বা 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার শেষ করবে, বা কেমিস্ট্রি বা ফিজিক্সের ম্যাথ গুলা সলভ করবে,
এটা যদি গোল হিসাবে সেট করে এইভাবে যদি রুটিনটা বানায় যে আমি এই টাস্ক লিস্ট যেটা বানাইছি আমার টাস্ক লিস্টটা সলভ করতে হবে আজকে, তাছাড়া আমি ঘুমাবো না বা রাতের বেলা ঘুমাইতে যাব না, এটা একটা ওয়ে হতে পারে, এইভাবে রুটিনটা বানাইতে হবে। ওকে, এক্স্যাক্টলি। তো এটাই বেসিক্যালি আমাদের আসলে টর্চার ছিল, ওদেরকে এতক্ষণ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো দেখছো তুমি তোমার মুশফিক ভাই এনডিসিতে পড়ে, ওরও সেম টাস্ক, মানে তোমরা আমি চিন্তা করে দেখছি বা আমি অ্যানালাইসিস করে দেখছি, যারা মোটামুটি ভালো জায়গায় আছে বা যারা ভালো মতো পড়াশোনা করে বা ভালো পজিশনে আছে, ওদের সবারই আসলে ওই যে ডেইলি টাস্কটা থাকে। হ্যাঁ, তো তোমাদেরও আজ থেকে এরকম জিনিস প্র্যাকটিস করা উচিত। ওকে মুশফিক, এক্সাম হলে কিরকম প্রবলেম ফেস করতে পারছিস বা কিরকম সমস্যা হইতে পারে স্টুডেন্টদের, নার্ভাসনেস থেকে শুরু করে ওভারঅল? ওদের তো নেক্সট এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষা দিয়ে হয়তো ওরা পরীক্ষার আগের দিন ভাববে পরের দিন কি হবে, অনেক কঠিন পরীক্ষা হবে। আসলে এসএসসি এরকম কঠিন হয় না, এটা শুধু নিজের মধ্যে একটা ভয় কাজ করবে পরীক্ষার আগের দিন, স্বাভাবিক। কিন্তু কেউ যদি এই ভয়টাকে স্বাভাবিকভাবে নেয় বা বেশি প্যানিক না হয়, এটা প্যানিক হওয়া যাবে না, মেইন কথা প্যানিক হওয়া যাবে না পরীক্ষার আগের দিন বা পরীক্ষার সময়। মানুষজনের এই প্যানিকনেসটা বাড়ে এই পরীক্ষার 10 মিনিট আগে বা 15 মিনিট আগে, অথবা হল রুমে ঢোকার পর ওদের মধ্যে শরীর দেখা যায় ঠান্ডা হয়ে যায়, অথবা এটা জিনিসটা একদম নর্মাল নিতে হবে যে পরীক্ষা দিবে পারবে। আর এটা আমিও জানি এসএসসির কোশ্চেন তো হার্ড হয় না, কারো যদি কনসেপ্ট গুলো ভালো মতো বিল্ড আপ করা থাকে ওটা ইজিলি পারবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছি। তাহলে এসএসসি এক্সাম বিষয়টা কঠিন হবে না, বাট একদম সহজ যে হবে হ্যাঁ, এরকম কঠিন না। হবে। পড়াশোনা করতে হবে, ওভারঅল কথা হয়েছে এটাই। হ্যাঁ, পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা ছাড়া কি কিছু সম্ভব নাকি? তো মুশফিক ভাই বলছে তোমাদের এসএসসি কোশ্চেন কঠিন না, সো তোমরা পড়াশোনা ছেড়ে দিও, ঠিক আছে, সমস্যা নেই, বাট এক্সাম হলে গিয়ে মারা খেয়ে এসো, তখন মুশফিক ভাইকে দোষ দিও। ওকে আচ্ছা, ঠিক আছে। মুশফিক, আমাদের যেটা নিয়ে অনেকেরই আগ্রহ বা আমার পার্সোনালি অনেক আগ্রহ, সেটা হলো আসলে আমি যখন এসএসসি তে ছিলাম তখন আসলে আমি জানতাম না এনডিসি কি। লিটারালি কলেজে ওঠার 1 বছর পরে বুঝতে পারছি অ্যাকচুয়ালি এনডিসি নামে কিছু একটা এক্সিস্ট করে, এন্ড ওটাতে এক্সাম দেওয়া লাগে, বাট মানে অতটা ভালো জানতাম না আর কি, কলেজ স্কুল লাইফে তো জানতামই না। সো তোমার এনডিসি অ্যাডমিশন জার্নি ওভারঅল, মানে কখন থেকে স্বপ্ন দেখছিলে এনডিসি তে পড়াশোনা করার বা কিভাবে, জাস্ট একটু ব্রিফ করো যাতে স্টুডেন্টরা মোটিভেটেড হতে পারে বা ওরা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এনডিসি কেন পড়াশোনা করেছে। ওভারঅল এনডিসি সম্পর্কে, এনডিসি জার্নি সম্পর্কে একটু এক্সপ্লেইন। এনডিসি তে অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন এক একটা ব্যাচে এক এক রকম হয়। কারো মানে পরীক্ষা তো সবাই আর এক সেম টাইমে দেয় না, কারো পরীক্ষা 8:30টায়, কারো 10টায়, 11:30, এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা ব্রেকে ব্রেকে কয়েকটা ব্যাচ হিসাবে পরীক্ষা হয়। এখন এক একটা ব্যাচে কোশ্চেন এক এক রকম হবেই, এক একটা ব্যাচে এক এক হার্ড হবে, কোনোটা ইজি হবে। এই জন্য তো এক ব্যাচের হার্ড কোশ্চেন হইলো, কোন একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আগের ব্যাচের ওর ফ্রেন্ডদের থেকে শুনলো যে এই ব্যাচটাতে পরীক্ষা বা কোশ্চেনটা ইজি হয়েছে, তো ভাবতে পারে ওই ওই ছেলেটা বা ওই ফ্রেন্ডটা ওর এই ফ্রেন্ড চান্স পাবে, বাট ও চান্স পাবে না। এটা একটা ভুল ধারণা, এটা আমিও ভাবছিলাম, বাট হওয়ার পরে আমি এটা জানতে পারছি এর ভাবে হয় না। এই ব্যাচ অনুযায়ী ওরা যখন স্টুডেন্টদের সিলেক্ট করে, এটা ওদের ব্যাচ অনুযায়ী সিলেক্ট করে, একদম টপ 1800 বা টপ 1900 এইভাবে সিলেক্ট করেন। ধরো আমি 8:30টায় পরীক্ষা দিছি, আমাকে সিলেক্ট করাবে এই 8:30টার মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের টপ 200 বা টপ 300, এরকম যতগুলা ব্যাচে পরীক্ষা হয় এইভাবে ওরা সিলেক্ট করে। এখন পরীক্ষা দেওয়ার জন্য তাকে প্রিপারেশনটা নিতে হবে। তো সব পরীক্ষারই আগে দেখতে হবে আগের বছরগুলোতে কিরকম কোশ্চেন আসছে, সেই হিসেবে প্রিপারেশনটা নিতে হবে। এনডিসির অ্যাডমিশনও সেম, তোমার আগে দেখতে হবে আগে কি টাইপের কোশ্চেন গুলো আসছে, এখন সেই টাইপের কোশ্চেন গুলো আগে দেখা, অ্যানালাইসিস করা যে কোন টপিকটা থেকে একটু বেশি আসছে, অথবা কোন টপিকটা থেকে নেক্সট আসতে পারে, এরকম ইম্পর্টেন্ট টপিকস গুলো। তো ফার্স্টে এটা আগে নোট ডাউন করে নিতে হবে, যে বা অ্যানালাইসিস তুমি যেভাবে করো, নোট ডাউন করো বা কোথাও লিখে রাখো বা মনের মধ্যেই সেট করে রাখো, সেটা বিষয় না। বাট আগে তোমার অ্যানালাইসিস করতে হবে যে আগে কি আসছে, সেই জিনিসগুলোর উপর বেশি ফোকাস রাখতে হবে। আর এমন না যে এনডিসি কোশ্চেন গুলো বইয়ের বাইরে থেকে আসবে, এমন কিছু, সবগুলা বইয়ের ভেতর থেকেই আসবে। আর এখন এনডিসি তে কেন পড়বো, এটা একটা কোশ্চেন, এর একটু আগে আপনি যেটা জিজ্ঞেস করলেন। এখন এনডিসি তে না পড়লে যে অন্য কোনো কলেজ নাই সেটা না, এনডিসি তে টিচাররা ভালো, এটা ঠিক আছে, টিচাররা অনেক ডেডিকেটেড স্টুডেন্টদের প্রতি। যেমন অনেক কলেজে দেখা যায় স্টুডেন্টরা কলেজে যায় না, স্যাররা পড়ায় না এরকম, কিন্তু এনডিসি তে স্যাররা পড়ায়। ইভেন আশপাশে শুধু স্যাররা না, আশপাশে স্টুডেন্টরা থাকে, তাদের দেখে তোমার মনের মধ্যে একটা ইচ্ছা হবে যে আমিও পড়ি। তার কলেজে ফার্স্ট কুইজ, আমাদের উইকলি কুইজ হয়, সেই কুইজ, ফার্স্ট কুইজ থেকে শুরু করে একদম লাস্ট কুইজ পর্যন্ত সবগুলা নাম্বার যোগ করে র্যাঙ্ক দেওয়া হয়। অ্যাটলিস্ট নিজের মধ্যে তো ইচ্ছা হবে যে আমি ওদের থেকে একটু আগায় চাই, এই আগানোর জন্য হইলেও নিজে নিজে পড়তে চাই।
এর জন্য এটা একটা ভালো দিক যে এদের এনভায়রনমেন্টটা খুবই ভালো, আশপাশে স্টুডেন্টরা থাকে, ওদের দেখে নিজের ইচ্ছা হবে আমার র্যাঙ্কটা আমি একটু আগাই, এটা একটা পড়াশোনার জন্য অটোমেটিক একটা মোটিভেশন এসে যায়। ওকে, নাইস। সুন্দর মতো এক্সপ্লেন করছো। আমার এনডিসিতে পড়ার, আমার মানে আল্লাহ দুনিয়া কোথাও পড়ার তেমন একটা আক্ষেপ নেই, বাট এনডিসিতে না পড়ার আক্ষেপ আমার সবসময় থেকে যাবে যে আসলে আমি হয়তোবা যদি এনডিসি সম্পর্কে আগে থেকে জানতাম তাহলে হয়তোবা আমি চান্স পাইতেও পাইতে পারতাম, বাট একটা পরীক্ষা তো দিতাম, তাই না? তো তোমাদের যাদের সুযোগ থাকে তারা জি এনডিসিতে অবশ্যই ট্রাই করবা ইন ফিউচার। যারা মেয়েরা আছে তারা তোমরা পরীক্ষা ট্রাই করবা। বাট এই জিনিসগুলো এখন থেকে এই জন্য জানাচ্ছি যাতে তোমাদের আসলে স্বপ্ন দেখতে সুবিধা হয়। অবশ্যই এনডিসিতে মানে এক্সাম দেওয়ার জন্য আমাদের মার্ক কোনো ইস্যু কিনা, লাইক যে 1150 মার্ক পাইলে আমাদের ফর্ম তোলা যাবে বা মানে এরকম কোনো প্রবলেম আছে কিনা? না না, এরকম এরকম কোনো প্রবলেম নেই। এনডিসিতে জাস্ট সবগুলা সাবজেক্ট জিপিএ 5 থাকতে হবে, যেমন আচ্ছা, সায়েন্সের সাবজেক্টগুলো স্পেশালি এই জিপিএ 5টা পাইলেই হবে, মার্কস কোনো ইস্যু না। ওকে। তাহলে আমরা যদি জিপিএ 5 পাই আল্লাহর অশেষ রহমতে, তাহলে আমরা ছেলেরা অবশ্যই এনডিসিতে ট্রাই করব। মুশফিক, তোমার কথাগুলো অনেক ভালো ছিল। সো ওদের জন্য আর কোনো স্পেশাল বা শেষ মোমেন্টে আর কোনো প্রস্তুতি রিলেটেড আর কোনো যদি তোমার দিক থেকে কোনো দিক নির্দেশনা থাকে তুমি অ্যাড করতে পারো। এতক্ষণ তো অনেকগুলাই দিক নির্দেশনা দিছি, এইগুলা ফলো করলে হবে, আর স্পেশাল আর এর বাইরে মনে হয় না কিছু লাগবে। আচ্ছা আচ্ছা, তো তোমাদের আমার মনে মুশফিক হয় ভাইয়ের এইগুলাই কাছ না। থেকে তোমাদের আসলে যদি কোনো কোশ্চেন থাকে এখন সেই কোশ্চেনগুলো আমি নিব, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, এনডিসি শুধু ছেলেদের, হ্যাঁ, একজনে খুব ভালো কোশ্চেন করছে যে এনডিসি কি শুধু ছেলেদের? হ্যাঁ, এনডিসি শুধু ছেলেদের, মেয়েদের হলি ক্রস। তোমাদের কোনো কোশ্চেন আছে মুশফিক ভাইয়ের কাছে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ? হ্যাঁ, মেয়েদের জন্য হলি ক্রস, এক্স্যাক্টলি। বাংলা, বিজনেস, আইসিটি, ইসলাম এই সাবজেক্টগুলোতে এমসিকিউ এর জন্য শুধু বই পড়লে কি হবে? অবশ্যই হবে, 100% হবে। মুশফিক হয়তো এটার সাথে এগ্রি করার কথা। জি জি জি, শুধু বইটা পড়লেই হবে, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। নন সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য সিকিউ প্রিপারেশন কিভাবে নেব? সিকিউ প্রিপারেশন মুশফিক ভাই অলরেডি বলছে, তুমি ওই যে সেম প্যাটার্নে আগাইতে পারো। আর মুশফিক তুমি অ্যাড করতে কোশ্চেন পারো। গুলো অ্যানালাইসিস আসলে করা, বলছে যে নন সায়েন্সের সাবজেক্টগুলো কিভাবে সিকিউ প্রিপারেশন নেবে। সেগুলো আসলে এই মুখস্থ করার উপর চলে তো। বইটা বইটা একটু ভালো মতো পড়লে হবে, বই যে কি পয়েন্ট আছে একদম হুবহু যে বইয়েরটা লিখতে হবে সেটা না, বইয়ের থেকে জাস্ট কি পয়েন্ট গুলা আলাদা কোথাও নোট ডাউন করে শুধু কি পয়েন্ট গুলা মনে রেখে ও যে যদি কি পয়েন্ট গুলা যদি পরীক্ষায় এক্সপ্লেইন করে তাহলে হয়ে যাবে। ওকে, একজন একটা কোশ্চেন, এটা হয়তো বা তুমি অ্যানসার দিতে পারবা, যে মুশফিক ভাই আপনার ডেইলি রুটিন কেমন ছিল? ডেইলি রুটিন আমি যে বললাম এই 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম রুটিন আমিও বানাইছি বাট কোনোদিন কাজ করেন। ওই রুটিন বানানো পর্যন্ত এক্স্যাক্টলি। দেন ওই নিজের গোল সেট করে যে আজকে আমি এটুক পড়বো, এটুক শেষ করা, পরের দিন এটুক পড়বো, এটুক শেষ করা, দিনেরটা দিনে শেষ করে, এটাই। ওকে, ফিজিক্স কি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করব? এরকমটা কোশ্চেন ছিল। জি জি, ফিজিক্স ম্যাথ এগুলো টাইপ ওয়াইজ প্র্যাকটিস করাটা বেটার ওয়ে। ওকে, আমাদের একটা কোশ্চেন ছিল লেখা কেমন হতে হবে। লেখা আসলে ইস্যু না, তোমার লেখা তুমি যদি চাইলে তো এখন সবচেয়ে বেটার করতে পারবে না, তোমার যেরকম ওরকমই ওটাই ক্যারি করবে, সমস্যা নেই। আচ্ছা, সেন্ট জোসেফে কি ছেলে মেয়ে সবাই পড়ে? আমার তো জানা নেই, আমি তো যতদূর জানতাম সেন্ট জোসেফও মেয়েদের, সরি না ছেলেদের। না, সেন্ট জোসেফ ছেলেদের, সেন্ট জোসেফটা আচ্ছা, শুধু একজন ছেলেদের। একজন একটা মানে মিস ইনফরমেশন দিছে, যাই হোক। ওকে, এই তো একটা খুবই ভালো একটা কোশ্চেন পাইছি, যে সায়েন্সের সাবজেক্টগুলোর ক খ কিভাবে পড়বো? সায়েন্সের সাবজেক্ট গুলো যে ক খ গুলো আসে, কতে বেসিক্যালি সংজ্ঞাগুলো আসে বা কোন ধরেন সূত্রের এই বিবৃতিটা আসে, এই সূত্রের বিবৃতিগুলা আর সংজ্ঞাগুলো ভালো মতো পড়া, আর ক্ষয় বেসিক কনসেপ্ট থেকে আসবে। এই যে যেমন কিছু কিছু টপিক থাকে, স্পেশাল কিছু টপিক, এগুলো বইয়ের মধ্যে দেখলেই পাওয়া যাবে। ওই স্পেশাল টপিক গুলো একটু মনে রাখা ক্ষয়ের জন্য, এটাই। বইয়ের বাইরে ওকে, থেকে আর আসবে না এটা শিখ। আর এনডিসি তে যেটা কি আসবে সেটা ক্যালকুলেটর ইউজ কনসেপ্ট করতে থেকে। দেয়? একজন একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করতে, ক্যালকুলেটর ইউজ করা যায়। আচ্ছা, ম্যাথ এক্সামের আগে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? মানে এরকম কোশ্চেন হয়তো অনেকেরই আছে। ম্যাথ এক্সামের আগে এই যে এতদিন তো সিকিউ গুলা সলভ করছে এইগুলা হবে, আর জাস্ট আগের দিন কিছু টাইপ ওয়াইজ, সবগুলা ম্যাথ তো আর দেখতে হবে না, টাইপ ওয়াইজ ম্যাথ গুলো একটু দেখে গেলেই হবে। ওকে,
ওকে, নাইস। ওকে, এটা সুন্দর একটা কোশ্চেন যে ভাই আপনি ইংরেজি রিটেন রাইটিং প্রিপারেশন কিভাবে নিয়েছেন, মানে রিটেনের প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়? ইংরেজি তো অনেক সময় কমনও পড়ে না। হ্যাঁ, ইংরেজি রাইটিং প্রিপারেশনের জন্য আগে মেইনলি ফোকাস করতে হবে গ্রামার আইটেম গুলা। এই গ্রামারটা ভালো মতো পড়লে রাইটিং নিজে থেকে লেখা যাবে। আর এই জন্য আর রাইটিং নিজে ভালো মতো লেখার জন্য আগে পড়তে হবে যে কোন একটা টপিকের উপর কি কি আছে, বা বইয়ে যেরকম টপিক আছে সেইগুলোর ভিতর থেকে আসবে। আর দেখতে হবে যে ওইরকম কি 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 পয়েন্ট গুলো আছে, সেই কি পয়েন্ট গুলা নিজের থেকে দেখে রেখে পরে যে খাতার মধ্যে কি পয়েন্ট গুলা ভালো মতো এক্সপ্লেন করলে হয়ে যাবে, কিন্তু গ্রামার টামারটা ঠিক হতে হবে। ওকে, নাইস, বুঝতে পারছি। আচ্ছা, অনেকে মুশফিকের ডেইলি রুটিন এইসব জেনে তো আসলে লাভ নাই। ওভারঅল মুশফিকের পড়াশোনার ধরন আর তোমার পড়াশোনার ধরন টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো তুমি তোমার মতো চিন্তা ভাবনা করো, তুমি মুশফিকের মতো হতে যাও না, বা মুশফিকের মতো তুমি হতেও পারবে না। তো মুশফিক আরেকটা কোশ্চেন ছিল যে আপনি দিনে কয় ঘন্টা কয় সাবজেক্ট পড়ছেন, এরকম কোশ্চেন আর আমি নিব না। যে ওভারঅল না, কয়টা সাবজেক্ট পড়ছি, যখন যে কয়টা সাবজেক্ট অ্যালাইন করবেন, ওটাই। যখন যে কয়টা সাবজেক্ট দরকার হয়েছে সেদিন সে কয়টা সাবজেক্টই পড়ছি। আচ্ছা মুশফিক, একটা স্টুডেন্ট বারবার একটা জিজ্ঞেস করছে যে তুমি কি বিন্দুবাসিনীতে পড়াশোনা করতে নাকি, বিন্দুবাসিনী স্কুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিন্দুবাসিনী স্কুল, বিন্দুবাসিনী ঠিক গভর্নমেন্ট আছে। বয়েজ হাই স্কুল। ওর খুব জানার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে, আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল। যাই হোক, তোমাদের এনডিসি নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, এখন বোর্ডে ফোকাস করো। এনডিসির আগে, এনডিসি বা তোমাদের এসএসসি এক্সাম হওয়ার শেষ হলে আমরা এনডিসি নিয়ে সুন্দর একটা গাইডলাইন আবার এই মুশফিক থেকেই শুনবো, কোনো সমস্যা নেই। এখন তোমরা বোর্ডে ফোকাস করো, ঠিক আছে? ওকে, জিওমেট্রি নিয়ে প্রবলেম। জিওমেট্রি একটা কোশ্চেন দেখলাম ভাইয়া, জিওমেট্রি কিভাবে পড়বে এরকম একটা প্রবলেম আমি দেখছিলাম, এটা নিয়ে একটু কিছু বলো। মানে জ্যামিতি আর কি বেসিক্যালি। তো জ্যামিতিতে ওইরকম কঠিন কোনোটা আসবে এরকম না, উপপাদ্য সম্পাদ্য সহজগুলোই আসবে। বইয়ের কয়েকটা ইম্পর্টেন্ট আছে, যদি আগের প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখতে পারবে যে কয়েকটা থেকে বারবার রিপিট হয় জ্যামিতি গুলো, সেইগুলো পড়লেই হয়ে যাবে। ওরকম বইয়ের মধ্যে দেখা যায় অনেক কঠিন গুলো আছে, বা কঠিন গুলো আসে না। আচ্ছা, আমাদের আরেকটা কোশ্চেন নেব, সেটা হলো আসলে ইংলিশটা কিভাবে ওভারঅল প্রস্তুতি নেওয়া উচিত, আর হলো বাংলায় সিকিউ কিভাবে ভালো করা উচিত। এই দুটো কোশ্চেনই মোটামুটি আমি নিব। প্রথম কথা হচ্ছে বাংলায় কিভাবে সিকিউ ভালো করা যায়, বাংলা অনেকেরই প্রবলেম দেখলাম। বাংলা সিকিউ তে ভালো করার ওয়ে, ফার্স্টে কোশ্চেন যেটা চাবে সেটার এক লাইনে লেখা, যেমন গ ঘর ক্ষেত্রে চাই যে কোনো সাদৃশ্য আছে কিনা, বা চরিত্রটা কাকে নির্দেশ করে, এটা লেখা যে চরিত্র কাকে নির্দেশ করে। দেন পরের একটা নতুন একটা প্যারায় 3-4 লাইন লেখা এর গল্পটা, মানে ওইটা লাইনটা সম্পর্কে। যেমন গাইড খুললে বা টেস্ট পেপার খুললে উত্তরপত্রে দেখা যায় যে প্রত্যেকটা সিকিউর পর 3-4 লাইনের একটা কিছু লেখছে, যে এইরকম একটা নির্দেশ করতেছে, বা এই গল্পটা এটাকে নির্দেশ করে। তারপরে আরেকটা প্যারায় ওই গল্পটার মধ্যে ওই রিলেটেড, ওই ক্যারেক্টারটা রিলেটেড বা কিছু যেটা চায় সেই জিনিসটা সম্পর্কে লেখা। দেন ওইটার সাথে উদ্দীপকে কি কি মিল আছে সেটা লেখা। একদম উদ্দীপকে যেটা আছে সেটাই হুবহু লিখে দেওয়া সেটা না, উদ্দীপকে যেটা আছে ওইটা নিজের ভেতর নিয়ে ওইটা নিজের মতো করে খাতায় উদ্দীপকেরটা লিখলে নাম্বার দিবে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর বলছো। মানে ওভারঅল কথা হলো তুমি বাংলার জন্য গাইডের জিনিসগুলো একটু ফলো করবা। যেমন বাংলা 1 মার্কের জন্য এক লাইনে বা একটা ইয়াতে প্যারাতে 2 মার্কের জন্য 2টা প্যারা, 3 লাইনের জন্য 3টা প্যারা, ওভারঅল সবগুলো তুমি গাইডের প্যাটার্নই ফলো করলে মোটামুটি ভালো করা সম্ভব। আচ্ছা, ইংলিশটা একটু বলো। ইংলিশে অনেক প্রবলেম দেখতেছি যে আসলে উইথ গুলো উইদাউট গুলো এগুলো কিভাবে ভালো করা যায়, গ্রামার কিভাবে ভালো করা যায়, রিটেন তো বললা। সো এটা নিয়ে একটু বলো, তাহলে মোটামুটি মনে হয় ওদের সব ধরনের কোশ্চেন আমি পেয়ে যাব। উইথ ক্লু এন্ড উইদাউট ক্লুস ক্ষেত্রে, উইদাউট ক্লুর ক্ষেত্রে তো বলা যায় না কোত্থেকে আসবে, বাট এমন খুব কঠিন যে আসবে এরকম কিছু না। এই বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় দেখা যায় অনেক কঠিন গুলো আসে, সেরকম কঠিন কিছু আসবে না। ওই বোর্ড কোশ্চেন গুলা খুললেই দেখা যাবে এইরকম এই, হ্যাঁ রিপিট গুলা হয় সাধারণত ওই টপিক গুলার উপর থেকে আসে। সেম কোশ্চেন যেটা তুলে দিবে সেটা না, বাট ওই নির্দিষ্ট টপিক গুলা থেকেই আসে। আর উইথ ক্লুজ তো ওই কোশ্চেন উপরে ক্লু দেওয়াই থাকবে, জাস্ট ওইগুলোর ওয়ার্ড মিনিংটা জানা। এই জন্য একটু ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি যদি একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারে তাহলে উইথ ক্লুতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয়। যাক, আলহামদুলিল্লাহ মুশফিক, অনেক ভালো বলছো। সো ওভারঅল তোমার জার্নিটাও শুনলাম, ভালো লাগলো। তুমি আমাদের সাথে সময় দিছো, এর জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভবিষ্যতে কোনো একটা সেশনে আবারও তোমাকে ডাকবো, কোনো সমস্যা নেই। তোমাকে হয়তো আমরা সবসময় পাশে পাবো, আমাদের স্টুডেন্টদের হেল্প করতে পারবো আশা করি।
বা আমি যে কোনো, আর মুশফিক হলো কি আমাদের এসএসসি পাওয়ার প্লে 24 ছিল, ওখান থেকে আমার মুশফিকের সাথে পরিচয়। খুবই ডেডিকেটেড এন্ড খুবই হাম্বল একটা স্টুডেন্ট, ও ভবিষ্যতে আমি ভালো করবে। সবাই মুশফিকের জন্য অনেক দোয়া করবা। মুশফিকের গাইডলাইনগুলো তুমি ফলো করে চললে আমার বিশ্বাস যে কোনো জায়গায় তুমি বেটার কোনো মানে জিনিস হোল্ড করতে পারবা, বেটার একটা মার্ক ক্যারি করতে পারবা। সো ওভারঅল কথা হলো আমাদের এই গ্রুপে মানে আমাদের সাথে থাকো, আমাদের দিক নির্দেশনগুলো ফলো করো, তাহলে তুমি অবশ্যই ভালো করবা। ভালো না করে কোথায় যাবা? আর তোমাদের সামনে 3 মাস আছে, 3 মাস পড়াশোনা করো। 3 মাস পড়াশোনা করে তারপরে হলো গিয়ে আমরা একটা আবার এনডিসি এন্ড হরিক্রয়েসের একটা গাইডলাইন নিয়ে আসবো। সো ওভারঅল তোমাদের একটা পুরো সুন্দর একটা সিস্টেমের ভিতর আমরা রাখবো। হ্যাঁ, মুশফিক এই ক্ষেত্রে হয়তো আমাদের অনেক হেল্প করবে ইন ফিউচার ইনশাল্লাহ। আমি আশা করবো মুশফিকের থেকে যে কোনো সময় যে কোনো হেল্প চাইলে মুশফিক দিবে, এটা ভিতর হয়তো মুশফিক কার কোনো করবে না। মুশফিককে জাস্ট বলছে যে মুশফিক এরকম একটা গাইডলাইন নেওয়া পসিবল কিনা। মুশফিক বলছে ভাই আমার 9 তারিখ এক্সাম, তারপরে আপনি যে কোনো সময় আমাকে বলেন, কোনো সমস্যা। সো মুশফিক তোমার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডেন্টদের পক্ষ থেকে। তোমরা মুশফিক ভাইকে অনেক ধন্যবাদ দিতে পারো, বা মুশফিক ভাইয়ের গাইডলাইনটা কিরকম লাগবে সেটা আমাদের গ্রুপে জানাইতে পারো। হ্যাঁ, অবশ্যই এটা তোমার নৈতিক দায়িত্ব, কারণ মুশফিক ভাই তার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য মুশফিককে অনেক অনেক ধন্যবাদ। সো আবারও কোনো একটা সেশনে মুশফিকের সাথে আমাদের যুক্ত হবো, বা মুশফিকের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো মুশফিক, তুমি যদি চাও তাহলে তুমি কোনো কিছু অ্যাড করে বা ওদের জন্য শুভকামনা জানে তুমি আসলে ইয়ে করতে পারো আর কি। জি অবশ্যই ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে ডাকছেন, এই জায়গায় আসলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, ভালোই লাগলো। যে কোনো সময় যদি দরকার হয় আপনি বলবেন, আমি এসে যাব। আর ওদের যদি কোনো দরকার হয় তো গ্রুপ তো আছেই, সেই গ্রুপে বললে আমি এখানে উত্তর দিয়ে দিব, সেটা নিয়ে ওকে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। সো মুশফিক, তোমাদের যে কোনো প্রবলেম তোমরা মুশফিক ভাইকে বলতে পারবা, কোনো সমস্যা নেই। মুশফিক ভাই যথেষ্ট ডেডিকেটেড একটা মানুষ। সো আমার সাথে তো থাকবাই, আর মুশফিক ভাইকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? মুশফিক যে জিনিসটা তোমাদেরকে বলতে পারছে সেই জিনিসটা আমি চাইলে কখনোই বলতে পারবো না, কারণ আমি পরীক্ষা দিয়েছি দীর্ঘ 6 থেকে 7 বছর আগে, বুঝতে পারছো? সো তো মুশফিকের যেহেতু রিসেন্ট, আর আমি দেখো চিন্তা করে আমি এনএসসির আরেকটা স্টুডেন্ট আনতে পারতাম, বা আমরা 25 ব্যাচ করে আমরা টার্গেট করতে পারতাম, বাট আমি 26 ব্যাচ এজন্য আনছি যাতে একদম তোমাদের ইমিডিয়েট কেউ তোমাদের যদি গাইডলাইন দেয় সেটা সবচেয়ে বেটার হয়, সেই জন্য। ওকে মুশফিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবার কোন একটা সেশনে দেখা হবে। জি অবশ্যই ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এতক্ষণ তোমরা মুশফিকের গাইডলাইন শুনছো, আমরা এখন শেষের দিকে চলে আসবো। এখন দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম যে কেমন, জাস্ট এই স্লাইডটা তোমাকে কেমন লাগতেছে, জাস্ট এটাও চিন্তা করো যে এই স্লাইডে কত রকম ইনফরমেশন তোমাকে আমরা দিলাম, ঠিক আছে? সো ওভারঅল আজকের সেশনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপ, সরি ফেসবুক গ্রুপে জানাবা। এডুকেফিটে ফেসবুক গ্রুপে অবশ্যই জানাবা, যাতে আমরা মানে মোটিভেটেড থাকি। এটা তোমার নৈতিক দায়িত্ব। ওকে, এবার আসো তুমি কেন পড়াশোনা করবে সেটা নিয়ে বলছিলাম না। দেখো বাবা মায়ের এক্সপেকটেশন তোমার প্রতি কি, আমরা শেষের দিকে আসি, আর বেশি না, 5 মিনিট লাগবে। দেখো এই ছেলেটা ফার্স্ট হয়েছে, হ্যাঁ, কোনো একটা কিছুতে, বা তুমিও কোনো এক সময় যদি ফার্স্ট হও, তোমার বাবা মা কি করে? আচ্ছা, হয়তো আমার স্ক্রিনটা শেয়ার করা হয়নি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওই স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। ওকে, দেখো আমি আর বেশি সময় নিব না, তোমরা আরেকটু থাকো, আর 5টা মিনিট থাকো ভাইয়ের সাথে। দেখো আর 5টা মিনিট তোমরা থাকো, তাহলে শেষ। হ্যাঁ, ওকে ওকে। দেখো এই যে এখানে একটা স্লাইড দেখা যায়, রাইট? এখানে একটা স্লাইড দেখা যায়। আমরা আবার কিউএনএতে আসবো, হ্যাঁ, আর কিউএনএতে আসবো, সমস্যা নেই। এই স্লাইডে দেখো বাবা মায়ের এক্সপেকটেশন তোমার প্রতি কি। এই যে দেখো এই ছেলেটা ভদ্রলোক ফার্স্ট হয়েছে, ওর বাবা এন্ড ওর মা কিন্তু ওর ফটো তুলছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু অনুভূতির মধ্যে হয়তো এটা একটা। তোমার সফলতা তোমার বাবা মার থেকে বেশি হয়তো বা কেউ খুশি হয় না, তুমিও খুশি হতে পারো, বাট সেটা তোমার বাবা মার থেকে অবশ্যই কম। আমি আমার সব সেমিনারে বা সেশনে একটা কথা বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিতে যখন ঢুকছিলাম তখন আমার আম্মু জায়নামাজে ছিল। আর আমি যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি তখন তাকে ফোন দিলাম, তারপর বললাম যে পরীক্ষা মোটামুটি হয়েছে, তখন সে জায়নামাজ থেকে উঠছে। জাস্ট চিন্তা করো, আমি যতক্ষণ পরীক্ষা দিয়েছিলাম ততক্ষণ কিন্তু আমার আম্মু জায়নামাজে ছিল, আমার জন্য দোয়া করতেছিল, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে তুমি এক্সপ্লেন করতে পারবে না কখনো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির ভিতরে একটা অনুভূতি যে বাবা মা তোমার জন্য দোয়া করা, বা বাবা মা সবসময় চাই তুমি বেটার কিছু করো। তো আর আমি যখন রেজাল্টটা দিলাম, বা রেজাল্টে যেদিন আমি আসলে ভালো রেজাল্ট করলাম, বা আমি ডাবিতে চান্স পেলাম, সেদিন আম্মুর আসলে অনেক ভালো লাগছে, বা আম্মুকে আমার বলতে ভালো লাগছে। তো এই অনুভূতিগুলো আসলে তুমি তো টাকা দিয়ে কিনতে পারবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির ভিতর এটা হলো যে এটা একটা, যে তোমার বাবা মা তোমার জন্য হ্যাপি, তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করে। যেমন আমার বাবা এখনো বিভিন্ন জায়গায় গেলে বলে যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই জিনিসটা আসলে আমার জন্য অনেক গর্বের, রাইট? তো এই জিনিসটা তো তুমিও আছো, তাই না? এই যে দেখো, এই যে তোমার একদম রাইট সাইডে একটা দেখো, যে এই আপু গ্রাজুয়েশন শেষে তার বাবাকে নিয়ে আসছে, বৃদ্ধ বাবাকে সে নিয়ে আসছে, নিয়ে একটা ফটো তুলছে। ফটোটা রিসেন্টলি ভাইরাল হয়েছে। যা চিন্তা করো, তার বাবা কিন্তু অনেক ডেডিকেটেড ছিল, বা অনেক পরিশ্রম করছে তার এই গ্রাজুয়েশনের পিছনে। সো দেখো এরকম ফটো কি আমরা সবাই তুলতে চাই না? তো অবশ্যই তুমিও চাও, আমিও চাই।
তো এই জিনিসগুলো তোমার যদি চাও, চাইলে তো হবে না, সেই পরিমাণ তোমাকে ইফোর্ট দিতে হবে। ইফোর্টের জন্য আমরা টর্চার সেলের আয়োজন করছি। আচ্ছা, টর্চার সেলে তুমি নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত টাস্ক দিতে হবে, রাইট? ওকে, দেখো মাঝখানে একটা ফটো আছে, এটা হয়তো আমাদের অনেকের সাথে হয়তো রিলেটেবল, যে আসলে এই লেখাটা একটু পড়ি আমি। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমার বাবা খুব কষ্ট করে আমাকে পড়ালেখা করাইতেছে। তো তুমি জাস্ট নিজেকে এটাই কল্পনা করো যে আসলে তোমার বাবা মা কতটা কষ্ট করে তোমাকে পড়াশোনা করায়, যে সে অনুযায়ী তুমি পড়াশোনা করো কিনা, সেটা তো একটা ইস্যু, তাই না? জাস্ট নিজেকে এই কোয়েশ্চেন করো, আসলে আমার বাবা মার পড়াশোনা এত কষ্ট করে পড়াশোনা করাইতেছে, আমি তাদেরকে কি ফিডব্যাক দিতেছি। তোমার সাকসেস হওয়ার ইনিশিয়াল স্টেজে কিন্তু তোমার এসএসসি তে যদি কেউ যদি খারাপ রেজাল্ট করে তাহলে বিপদে পড়ে যাবে। সো বাবা, সামনে 3টা মাস ডেডিকেটলি পড়াশোনা করো, আমাদের কথাবার্তা মেনটেন করে চলো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার আসো কিভাবে স্টাডি করবে। ডেইলি টাস্ক যেটা বললাম, আমাদের টর্চার সেলে দিবা, ডেইলি টাস্ক দিবা। সবচেয়ে সহজ সহজ অধ্যায় যেগুলো, এগুলো আগে ভালো মতো শেষ করবা। তাহলে তোমার কি হবে, গ্রো কনফিডেন্সটা বিল্ড আপ হবে। যে কোনো এক জায়গায় ভালো মতো ফোকাস থাকবা। তোমার ভবিষ্যতে কি করছে সেটা ভুলে যাও, সামনে কি করবা সেটাই ইস্যু। এখানে একটা লাইন বলি, তুমি তোমার অতীতকে কখনোই চেঞ্জ করতে পারবে না, তো অতীত নিয়ে তো আসলে চিন্তা করার দরকার নেই। বাট তুমি চাইলে তোমার ভবিষ্যতের জিনিসটা চেঞ্জ করতে পারবা বর্তমানে ইফোর্ট দিয়ে, বর্তমানে কষ্ট করে তুমি ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে পারবা চাইলে, বাট তুমি কখনোই তোমার অতীতকে চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো? তুমি সবসময় নিজেকে ঘুমাইতে যাওয়ার আগে কোশ্চেন করবা যে ওয়ার ইউ, তুমি কে, তোমার স্বপ্ন কি, তুমি কি করতেছো, তোমার কি করা উচিত, আজকের দিনে তুমি কি কি করলা। এই জিনিসগুলো আমাদের টর্চার সেলে যখন আসবে এমনিতে তোমার মনের ভিতর চলে আসবে। এই জিনিসগুলো তুমি যদি নিজেকে কোশ্চেন করো তাহলে এগুলা থেকে পরিত্রাণের উপায়টা তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? সো ওভারঅল আজকের সেশনটা তোমার কেমন লাগলো? হয়তো আমরা এখন কিউএনএ তে চলে আসছি। ওকে, কিউএনএ সেশনে আমরা যাব। কিউএনএ সেশনের আগে আমরা এটা বলে দিই যে তুমি অবশ্যই পারো, আই ক্যান, এখানে একটা লেখা আছে দেখো, আই ক্যান, আই উইল, আই ডু, ইনশাআল্লাহ। তুমি অবশ্যই পারো, বুঝছো? তুমি সেই স্টুডেন্টটা যে জেএসসি তে ভালো রেজাল্ট করে আসছে, তাহলে তুমি কেন এসএসসি তে ভালো রেজাল্ট করবে না? এখন হাতে 3 মাস সময়, যে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব, তুমি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আমাদের সেশনের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হলো যে বি রিলিজিয়াস, যত বেশি পারো ধার্মিক হও, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমার আব্বু ফোন দিয়েছে, আমি ফোনটা ধরাই রাখতেছি। আসসালামু আব্বু। আসি, ভালোই। আমি একটু পরে ফোন দিতেছি, আমি একটা সেশনে আছি তো। আচ্ছা, ওকে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আসলে আব্বু ফোন দিয়েছে তো, আব্বুর ফোন আমি কখনো আসলে মানে কাটি না আর কি, সহজ কথা। ওকে, সো তুমি যত বেশি পারো ধার্মিক হও। বিশ্বাস করো, যে ধার্মিক সে তোমার থেকে 1000 গুণ বেটার। তার নিয়মানুবর্তিতা, তার শৃঙ্খলা, তার দায়বদ্ধতা, তার পরিপাটি, তার পবিত্রতা সবকিছু তোমার থেকে অনেক বেটার, ঠিক আছে? তার টাইম সেন্স সবকিছুই। সো 5 ওয়াক্ত নামাজ পড়তে তো বেশি একটা কষ্ট নেই, তাই না? কেউ যদি রিলিজিয়াস হও, তার যে কোনো জিনিসে পজিটিভ যে কোনো জিনিসে সে বেটার করতে পারবে। So, যত বেশি পারো ধার্মিক হও। আমরা এটা বলি, এই জন্য আমরা বলি যে ভোর 5টা 5:30 দিকে উঠে নামাজ পড়ে তারপর টাস্ক জমা দাও। আমাদের স্টুডেন্ট এটাই করে, তো তোমরা এটাই করবে, ঠিক আছে? সো বিলিভ ইন ইউরসেলফ, মে আল্লাহ ব্লেস ইউ। এই আর কি, আল্লাহ হাফেজ। তো আমরা এখন কিউএনএ তে যাব। হ্যাঁ, সো ওভারঅল কিউএনএ জিনিসটা হলো এরকম যে তোমার আর কোনো যদি জিজ্ঞাসা থাকে আমার এই কোর্স নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করতে পারো। হ্যাঁ, ওভারঅল কেমন লাগলো, টেলিগ্রামে কিভাবে যুক্ত হবে, যদি আমাদের তুমি গ্রুপে ইনভাইট করবা, ইনভাইট করার পরে যদি আমাদের ওই গ্রুপে, প্রাইভেট গ্রুপে তুমি রিকোয়েস্ট দাও, আমি অ্যাড করবো, ওখানে তোমার লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোতে তুমি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওভারঅল আজকের সেশনটা কেমন লাগলো এটা কিন্তু তোমার আসলে আমাদের গ্রুপে জানানো উচিত। এই সেশনের পিছনে আমার অনেক ডেডিকেশন ছিল, সামনে অনেক থাকবে। হ্যাঁ, রাবেকা সুলতানা আপু, টেলিগ্রামে কিভাবে যুক্ত হবে? তোমাকে আমি উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিয়ার? ওই লিঙ্ক হলো প্রাইভেট গ্রুপের লিঙ্ক। তুমি যদি আমাদের মেইন গ্রুপে যদি 50 মানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট অ্যাড করে থাকো, প্রাইভেট গ্রুপের লিঙ্কের করো, ফর্ম ফিল আপটা করে ফেলো, রিকোয়েস্ট দিয়ে রাখো, আমি এখন শেষেই তোমাকে আসলে যুক্ত করে ফেলবো, তখন তুমি টেলিগ্রামে যুক্ত হতে পারবা। টেলিগ্রামে কেউ তোমাকে অ্যাড দিব না মুন্না, কেউ তোমাকে অ্যাড দিব না। টেলিগ্রামে অ্যাড হওয়ার প্রসেসটা আমি বলে দিছি তো। প্রসেসটা হলো তোমাকে আমার প্রাইভেট গ্রুপ যুক্ত হতে হবে, তার আগে তোমাকে পাবলিক গ্রুপে মেনশন করা লাগবে বা ইনভাইট করা লাগবে তোমার বন্ধু বান্ধব। তারপরে প্রাইভেট গ্রুপের 3টা তোমাকে দেখবা, প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দেওয়া গেলে 3টা তোমাকে কোশ্চেন চাবে, কোশ্চেন অ্যান্সারগুলো দিবা, তারপরে তুমি অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবা। তারপর হলো কি, আচ্ছা তারপর হলো আমি ওখানে আর কি যুক্ত হলে তুমি ওখানে টেলিগ্রামের লিঙ্কগুলো পাবা। টর্চার সেলের অফিসিয়াল কাজ কবে থেকে শুরু হবে? আজকে ইনভাইটেশন হবে, আজকে স্টুডেন্টরা অ্যাড হবে, কালকে কালকে সকাল থেকে, কোনো সমস্যা নেই, কালকে সকাল থেকেই শুরু ইনশাল্লাহ, কোনো প্যারা নেই। কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে টর্চার সেল, মানে একটা দিন আর সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, কারো যদি সুযোগ না থাকে ইনভাইট করার, এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব ইনভাইট করা, ঠিক আছে? কারো যদি সুযোগ না থাকে তাহলে সমস্যা নেই, ঠিক আছে? এখন একটা স্ক্রিনশট কেউ নিতে পারো, আমাদের গ্রুপে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখন লাইভে আছে।
আজকে সেশনটা কেমন লাগলো সেটা একটু জানাইতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটা স্ক্রিনশট নেই। 150 ক্রস করছে, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, আমার যদি তোমাদের আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে ইটস ওকে, ইটস ওকে। আজকে সেশনটা কেমন লাগলো জানাও। হালিমা, তোমাকে তো আমি কোশ্চেনটা অ্যান্সার করছি রে বাবা। দাখিলদের উদ্দেশ্যে হলো কি, তোমরা তোমাদের দিক থেকে যে জিনিসগুলো এক্সট্রা আছে ওগুলো ভালো মতো পড়াশোনা করো, বোর্ড কোশ্চেনে ভালো মতো ফোকাসড হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো জায়গায় কোনো একটা সেশনে। ওকে, মেগা এক্সামের রেজাল্ট শীঘ্রই দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, কোনো একটা সেশনে দেখা হবে, আল্লাহ হাফেজ। আবার ভালো থাকো, হ্যাঁ। তোমাদের সাথে দেখা হবে বিজয়ে, ঠিক 3 মাস পরে। তোমরা তোমরাই যারা আজকে সেশনে এতক্ষণ ছিলা, তোমরাই সবচেয়ে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। ওকে, সো আমি এখন খাওয়া দাওয়া করবো, তারপর আমার আরেকটা সেশন আছে, ওই সেশন নিব। তারপর রাত 11টার দিকে তোমাদের সবাইকে আমি অ্যাড করা শুরু করব। তোমরা আমার এডুকেপিডিয়া পাবলিক গ্রুপে প্রথমে 50 মেম্বার্স অ্যাড করবা, ইনভাইট দিবা। যদি তোমার ফ্রেন্ড লিস্টে না থাকে দরকার নেই, কোনো সমস্যা নেই। ওখানে তারপরে আমার প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে, উপরে ক্যাপশনে দেখো, ক্যাপশন থেকে প্রাইভেট গ্রুপের লিঙ্কে যাবা। ওখানে তিনটা কোশ্চেন আছে, কোশ্চেনে অ্যান্সার দিবা, রিকোয়েস্ট দিয়ে বসে থাকবা, ঠিক আছে? আমি রাতে অ্যাড করব, সকাল থেকে তোমাদের কার্যক্রম শুরু হবে। অ্যান্ড অবশ্যই এর পাশাপাশি সবাই টেলিগ্রামটা ইনস্টল করে নিবা। ওকে, আল্লাহ হাফেজ। খুব ভালো একটা সেশন গেল তোমাদের সাথে, হ্যাঁ।